জানো দাদি, আব্বুরাও অসুস্থ, নিজ পায়ে গুলি। সবটুকু বলতে গিয়েও মাঝপথে থেমে গেল সেহের। গুলির প্রসঙ্গ এলেই তো দাদিকে বলতে হবে রূপম খুন হওয়ার ঘটনা। নিজের স্বামী সানান যে আসল খুনি এটা প্রকাশিত হয়ে যাবে সহজেই। অন্যায় অশ্রু মুছে সেহের প্রসঙ্গ এড়িয়ে বলল, এখনই আব্বুকে ফোন দিতে হবে। দ্রুত পায়ে নিজ কক্ষে গিয়ে মুঠোফোন নিয়ে আসে মেয়েটি। কাল বিলম্ব না করে কল দেয় বাবার নাম্বারে। আরমান আহমেদ ছিলেন ঘুমের দেশে। এমন নিঝুম মধ্যরাতে মেয়ের ফোন কল দেখে বিস্ময়ে চমকে গেছেন ভদ্রলোক। কোনো বিপদ হয়েছে কিনা এমন বৈরী ভাবনা ভেবে ফোন রিসিভ করলেন তৎক্ষণাৎ। বাদ ভাঙা কান্না ব্যতীত আর কিছু নেই ফোনের এপাশে সেহেরের করুণ কণ্ঠে। আজ সব ভাষা হারিয়েছে নির্বাক মেয়েটি। ওপাশ থেকে বিচক্ষণ বাবা বুঝতে পেরেছেন মেয়ে জেনে গেছে সব গোপন পরিচয়। তিনিও কাচ্ছেন একমাত্র কন্যার সাথে। ভারী কণ্ঠে বেদনার সুরে সেহের অভিমানী কণ্ঠে প্রশ্ন করল, আব্বু, তুমি কেন এতদিন পরিচয় লুকিয়েছো আমার কাছে? জবাব দিতে পারেনি কান্না জড়িত আরমান আহমেদ। মেহরুনেসা অস্থির হাত বাড়িয়েছেন সেহেরের পানে। বহুদিন পর পুত্রের সাথে একটু কথা বলার অভিপ্রায়। সেহের দ্রুত হাতে ফোন এগিয়ে দিয়েছে দাদির নিকটে। পুত্রের কণ্ঠে হ্যালো শব্দটি শুনে মেহরুনেসা বিলাপে সুরে বলছেন, কোথায় ছিলি তুই এতদিন? জবাব নেই আরমান আহমেদের। অশ্রু জড়ানো করুণ কণ্ঠে। ভদ্রলোক আজ কাঁদছেন হারিয়েও সব ফিরে পাবার খুশিতে। মেহরুনেসা কৌতূহলী কণ্ঠে শুধালেন, কবে ফিরবি তুই ঘরে? আমি অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম মা। আমাকে দেখলে সবাই ভীষণ খারাপ লাগবে। একটু সময় দাও। বিদেশ গিয়ে ফেসটা চিকিৎসা করে তারপরেই ফিরবো সবার মাঝে। ডাক্তার আন্দালিব এবং মা আহমেদ এখনও ফিরে যাননি লন্ডনে। সায়ন মেহেকের নতুন দাম্পত্য জীবন ভালোই চলছে। শুধু হাফ টিকিট ফ্রি টিকিট বলে পাল্টাপাল্টি ঝগড়া হয় মাঝে মাঝে। পরিবারের সবাই জানে আরমান আহমেদ বেঁচে আছেন, কিন্তু কারোর সাথে সাক্ষাৎ করেননি ভদ্রলোক। গুলিবিদ্ধ পাটা এখনো ঠিক হয়নি। এখনই সাক্ষাৎ করার সময় হয়নি কারোর সাথে। এমনকি শেহরের সাথেও এই কয়েকদিনই আর সাক্ষাৎ করেননি। তবে ফোন আলাপ হচ্ছে রোজই। আরমান আহমেদ বাতেনকে গ্রেফতার করালেও রাহেলা সামিরার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি। শেহরের সাথে বারবার অন্যায় করা সত্ত্বেও পুরোপুরি ছেড়ে দিয়েছেন ওদের দুজনকে। ভদ্রলোকের মতো রাহেলা পঙ্গুত্ব বরণ করেছে, সামিরা তো বিধবা হয়েছে। ওদের সাজা নাকি অনেকটাই হয়ে গেছে। অনাদর আর অবহেলায় জড়ানো সাহেরের জীবন বদলে গেছে খুশির সংবাদে। বাবাকে ফিরে পাবার সেই সংবাদে। এখন আর আগের মতো কাউকে ভয় পায় না মেয়েটি। অযথা কাউকে পরোয়াও করে না। বাবার বিশাল ছায়া আছে মাথার উপর, ভয় কিসে তার? কিন্তু পুরো সময়টাই স্বচ্ছ পরিষ্কার দিবালোক হতে পারে না, কখনোই তো হয় না এমন। দিন পেরোলেই রাত এসে হাজির হয় চুপিসারে। পুরো ধরনই ঢেকে যায় গভীর অমানিসায়। বড় বড় অপরাধ, হিংস্র বর্বর ঘটনাগুলো অধিকাংশই ঘটে অমানিসার ঘরে। তবুও কেন যেন মনে হয় রাতের প্রয়োজন খুব বেশি। রাত না এলে মানুষ দিনের প্রয়োজন বুঝতো না। মানুষের জীবনের হিসাবটাও দিন রাতের মতোই। দিন রাতের ন্যায় দুঃখ আর সুখ পালাক্রমে আসে জীবনে। আজ কক্ষদ্বার বন্ধ করে জীবনের সুখ দুঃখের হিসাব করছে শেহের। লন্ডনে রাতে শুরু হলেও বাংলাদেশে এখন মধ্যরাত। কিছুক্ষণ আগে সানান হসপিটাল ছেড়ে ফিরে এসেছে ঘরে। এসে ব্যক্তিগত কাজগুলো সমাপ্ত করলো কয়েক মিনিটে। ক্লান্ত দেহে বিছানায় শুয়ে এবার কল দিয়েছে বউকে। বউ বেচারিত আছে জীবন হিসাবের খাতা খুলে। হিসেব কষতে কষতে বরের ফোন কলের অপেক্ষায় ছিল। কাঙ্ক্ষিত ফোন রিসিভ করে হ্যালো বলতেই বরমশাই বলল, কি করো রাজবধূ? আপনার ফোনের অপেক্ষায় আছি। আমি আছি রাজবধূর অপেক্ষায়। তাই নাকি? এত বড় বিছানায় আর একা থাকতে ভালোই লাগে না। কবে যে বউটাকে নিয়ে প্রেম করব। ইস, কত প্রেম! কাছে গেলে বোঝা যাবে। কাছে থাকলে সত্যি বুঝিয়ে দিতাম। দেখা যাবে। দেখো। ফোন আলাপের মাঝে হঠাৎ শেহের শব্দ করে উঠল, ওহ, কি হলো রাজবধূ? খুব গরম পড়েছে আমাদের এখানে। বৃষ্টির দেখা নেই এই বছর। এই অসহ্য গরমে আপনার প্রেম আলাপও ভালো না। বৃষ্টি আসুক, আমরা বৃষ্টিতেও প্রেম করব। বৃষ্টিতে প্রেম কিভাবে করবেন? শ্রাবণ রাতে ঝুম বর্ষাতে ভিজবো তোমারই সাথে। আমারও অনেক স্বপ্ন আছে আপনাকে ঘিরে। কি স্বপ্ন বলো তো? চাঁদ রাঙা রাতে মন রাঙা সাজে ভাসতে চাই আপনার প্রেম স্রোতে। তাই নাকি? কবে যে ফিরবো আমরা আবার প্রেম নিরে। প্রণয় সিন্ধুর ঢেউে ঢেউে ভেসে, চাঁদ তারাদের সাথে হেসে, দুঃখের সিন্ধু পেরিয়ে ফিরবো আমি তীরে। সেদিন বেঁধে নিও আমায় তোমার প্রেমের নীড়ে। গম্ভীর নিরাশ কণ্ঠে বলল সানান। শেহেরও মন খারাপের সুরে জবাব দিল, সেই সুদিনের আশাই আছি। বউকে মন খারাপ করতে দেখে আরো বেশি কষ্ট হচ্ছে সানানের। সব কষ্ট সকল ব্যথাকে বুকে চেপে রেখে দুষ্টুর স্বরে বলল, আরে সেদিনের প্রেম সেদিন হবে, আজকের প্রেম আজকেই হোক। মানে? প্রেম করব এখন আমার বউটার সাথে। একটা চুমু দাও তো রাজবধূ। এখন মুড নেই। তাহলে আমি একটা চুমু দিয়ে রোমান্টিক মুড এনে দেই। দুষ্টু স্বরে কথাটুকু বলেই সানান চুমু দিল বিলেত থেকে। শাহের নিরুত্তর, নিশ্চুপ, নীরব এখনো। বউকে চুপ থাকতে দেখে সানান বলল, কি হলো? আমার পাওনা ফেরত দাও। যদি না দেই?
পাওনা আদায়ে দেওয়ানি মামলা করব সিভিল কোর্টে। তারপরেও আজকাল চুমু দেব না। তাহলে বিক্ষোভ করব স্ত্রী সোহাগ বঞ্চিত স্বামীদেরকে সাথে নিয়ে। করেন গিয়ে, এভাবে যখন তখন চুমুর আবদার নিয়ে আসলে হবে? তোমার চুমুর ওজন কয় তোলা? হ্যাঁ, এত বাহানা করছো যে? সানানের প্রশ্নের জবাব দিতে পারেনি শাহের। বাবা কল দিয়েছে ওয়েটিংয়ে। এত রাতে বাবার কল দেখে বিস্ময়ে খানিক ভরকে গেল মেয়েটি। ভাবছে বরের সাথে প্রেমের ফোন আলাপ শেষ করে ব্যাক করবে। এরই মাঝে একটি টেক্সট এলো আরমান আহমেদের নাম্বার থেকে। মধ্যরাতে আচানক বাবার ফোন কল এবং টেক্সটের আগমনে বেশ চিন্তিত শাহের। দুষ্টু বরের নিকট থেকে বিদায় নিল কাল বিলম্ব না করে। বরের ফোন কল কেটে টেক্সটে ক্লিক করতে বাবার লেখাগুলো ভেসে উঠল নয়নে। সানান লন্ডনে যাওয়ার পরে তোর সাথে প্রথম আলাপে সর্বনাশ ডেকে এনেছে। তোদের যে হোয়াটসঅ্যাপ ফোন আলাপ থেকে পুলিশ জেনে গেছে রূপক হত্যায় সানানি একমাত্র আসামি। ফোন আলাপে সে অংশটুকু রেকর্ড পাঠাচ্ছি তোকে। মুহূর্তে একটা ভয়েস রেকর্ড পাঠালেন আরমান আহমেদ। ভীরু ভীরু আঙ্গুলে শাহের ক্লিক করতেই শুনতে পেল স্বামীর কণ্ঠস্বর। আমি প্লেনে চড়তেই তোর আকাশে ওড়ার শখ হয়ে গেল। তুই খুব সাহস দেখছি তোর। কান খুলে শুনে রাখ, তোর মুখে যদি আরেকবার নায়িকা হওয়ার কথা শুনি না, তাহলে রূপকের মতো তোকেও আমি নিজ হাতে খুন করব। শাহের মনে পড়ল মেহেকের বিয়ের দিন নায়িকা হবার ইচ্ছা পোষণ করতে সানান এমনটা বলেছিল। সেই হোয়াটসঅ্যাপ আলাপ থেকেই পুলিশ জেনে গেল রূপম খুনের প্রকৃত ঘটনা। মেয়েটা বিষণ্ণ চিত্তে ভাবছে, কেন যে নায়িকা হবার কথা বললাম সেদিন। নায়িকা হবার কথা না বললে তো ডাক্তার সানান এভাবে রেগে যেত না। সব সত্য এত দ্রুত এত সহজে প্রকাশও পেত না। আবারও দুর্ভাবনারা দুঃসহ বেদনা শূন্যে হাজির হলো মেয়েটির উতলা হৃদয়ে। দুর্ভোগ যেন ফিরে যেতেই চায় না জীবন দুয়ার থেকে। সব দুর্ভাবনার মাঝে আবার টেক্সট এলো শাহের বাবার নাম্বার থেকে। কিছুক্ষণ আগে তদন্তকারী পুলিশ আমায় এই কল রেকর্ড পাঠিয়েছে। আমি নিজে গুলিবিদ্ধ হয়েও ছেলেটাকে খুনের দায়মুক্ত করতে পারলাম না। জানি না কি আছে তোর কপালে। এক সীমাহীন অমানিসা এসে আবারও ঘিরে ধরল শাহেরকে। লন্ডনে এই কয়েকদিন একরকম ভালোই ছিল বর্মশা, এখন যে সব ফাঁস হয়ে গেল। লন্ডনের বাঙালিরা সানানের খুনের ঘটনা হয়তো শীঘ্রই জেনে যাবে নিউজ মিডিয়ার বদৌলতে। সেখানে কেমন হবে ছেলেটির ইমেজ, পলিটিক্যাল ক্যারিয়ারেও কি প্রভাব ফেলবে এ দেশীয় ঘটনা? নিশির শিশির শুকিয়ে গিয়েছে সেই কখন। স্নিগ্ধ সোনালী আলোর পরশ প্রকৃতি জুড়ে নতুন ভোরের আগমনে ব্যস্ত জনপদ। এই ভোরে আলেয়া বেগম এসে হাজির হলেন বাবার বাড়িতে। এসে অগ্নিমূর্তির ন্যায় দাঁড়িয়েছেন শয্যাশায়ী মেহেরুন্নেসা শিওর সম্মুখে। বিদ্রোহী সুরে চিৎকার করে জবাব চাচ্ছে মায়ের নিকট। আমি সব জানতে পারছি মা। আপনার বিলাতি নাতি খুন করছে আমার ছেলেরে। আর আপনার ছেলে আরমান কত বড় বেঈমান। মামলা ভুল পথে নেয়ার জন্য বাতেন মেয়রে আগে ভাগে গ্রেফতার করাইছে। ওরা মনে করছে আমার স্বামীরে গ্রেফতার করলে আমি চুপ করে থাকবো, ছেলে হত্যার বিচার করবো না। কিন্তু না, রক্তের সম্পর্ক তো ভুইলা গেছি আমি। আরমানের আর সানানের বিচার হইব, কঠিন বিচার। এই বিচার আমি নিজেই করাইমো। কোনো জবাব নেই মেহেরুন্নেসা নির্বাক কণ্ঠে। বয়োবৃদ্ধা নিজেই ভীষণ বিষণ্ণ এক যুবক নাতি কর্তৃক আরেক নাতিকে খুন করার ঘটনায়। একজন নাতি হয়তো মরে গিয়ে বেঁচে গেছে, আরেকজন নাতি তো বেঁচেও মরে গেছে দুঃস্বপ্নের বেড়া জালে জড়িয়ে। কি জবাব দিবেন তিনি? শাহের দাদির কক্ষে দাঁড়িয়ে মেঘমলিন বদনে। স্বামীর ঘটনা প্রকাশিত হয়ে পড়ায় বিষণ্ণ বিমর্ষ চিন্তিত মেয়েটি বৃদ্ধা মাকে জবাব দিতে না দেখে আলেয়া ক্ষিপ্ততার সাথে এসে চুল ধরল শাহের। তোর কারণেই হইছে এইসব, নয়তো এমন খুনাখুনি কোনোদিনও হইতো না। এক ধাক্কায় শাহের সরিয়ে দিল আলিয়াকে। আজ আর কোনো নিস্তব্ধ নীরবতা নয়, সব নীরবতা, সব সহ্যের সীমা পেরিয়ে বেচারিয়ার জীবনের ক্রান্তিকালে তর্জনী উঁচিয়ে হুঙ্কার ছেড়ে হুঁশিয়ার করল ফুপুকে। অনেক ঝামেলা করেছেন আমার সাথে, আর বদমাইশি করবেন না তো। আপনার ছেলেই তো নানা ছলছাতুরি করে। সামিরের ক্যান্সারের নাটক সাজায় আমার এ বাড়ি থেকে আনলো। আপনি নিজেও তো ষড়যন্ত্রে ছিলেন রাহেলার সাথে। এসবের সব কিছুই জানতেন আপনি, ছেলেটাকে নিষেধ করতে পারেন নাই। অন্যের বউরে তুইলা নেওয়ার আগে বারণ করতে পারলেন না। আরেকজনের বউর ক্ষতি করতে চাইলে পরিণতি তো এমনই হইব। এখন আসছেন আমারে দোষ দিতে, সাবধান হয়ে যান বলতেছি। আলিয়া জবাব দেওয়ার পূর্বেই মায়া আহমেদ এসে দাঁড়িয়েছেন বিরক্তি জড়ানো বদন নিয়ে। ভাবভঙ্গি এমন যেন রূপম হত্যায় শাহেরেরই দোষ সব। আজও নির্দ্বিধায় বললেন, আমার সানানের কোনো দোষ নাই রে, সব দোষ এই পোড়া কপালি মেয়েটার। ক্ষণিকের শাহেরের কণ্ঠে ঝংকার উঠল। আরেকবার শাশুড়িকে জবাব দিয়েছে মুখের উপরে। সেদিন ওদের চক্রান্তে পড়ে আমি তো কিছু না বুঝেই গিয়েছি খিল খেতে। সামিরার রাহেলা চাচি যে এত এত সুখের অভিনয় করলো, নাটক করলো,
ওদেরকে কি কিছু বলেছেন এখনো? শুধু আমার সাথেই বারবার কেন আসেন? এখনো একা ভাবেন আমায়? এতদিন এতিমের মতো ছিলাম বলে অনেক অত্যাচার করেছেন সবাই। এখন থেকেই সাবধান হয়ে যান। এরপরে ঝামেলা করলে আর কাউকে ছাড়বো না আমি। আলেয়া মায়াকে জবাব দেওয়ার কোনো সুযোগই দেয়নি। শাহের কাল বিলম্ব না করে মুঠোফোনে কল দিয়েছে বাবাকে। আরমান আহমেদ ব্যস্ত ছিলেন প্রাতরাশে। মেয়ের ফোন পেয়ে রিসিভ করলেন দ্রুত হাতে। শাহের একশ্বাসে আজকে সব ঘটনা খুলে বলল বাবাকে। সব শুনে ভদ্রলোক বললেন, তোর ফুফুর হাতে ফোনটা দে তো। আরমান আহমেদের পরিচয় প্রকাশের পর থেকে একবারও কথা হয়নি বোন আলেয়ার সাথে। পরিবারের সবার সাথে ফোন আলাপ হলেও বাদ পড়েছেন এই বড় বোনটি। ভাই ফোন আলাপের আগ্রহ প্রকাশ করেছে এমনটা শুনে বোন আলেয়া দুঃখের সাথে প্রতিবাদ করল উচ্চস্বরে। আমার স্বামী নাকি ওরে খুন করতে চাইছে। যদি এমনই চাইতো তাইলে তো অয় আমার কাছেই সব খুইলা কইতো। চুরের মতো থাকলো কেন এই কয়দিন? সবাই লগে কথা কইতে পারলো, আমার লগেই পারলো না কথা কইতে। বুঝি সবই। শেহেরে ঝামেলা থেকে বাঁচানোর জন্য বাতেনরে গ্রেফতার করাইছে ওই। নিজের মাইয়াডারে পুরা নিরাপদে রাখছে, আর এদিক দিয়া আমার পুলাডার জীবন গেল। ওর মতো অফিসার বাইচ্চা থাকলে আমি বিচার পাই কিনা সেইটাই সন্দেহ। শাহের মুঠোফোন এগিয়ে দিয়েছে ক্ষুব্ধ বড় ফুপির হাতে। আলিয়া ফোন কানে ধরে অসীম আফসোসের সাথে বলল, এই, তোর সাথে আমার কোনো কথা নাই। আরমান নামে কোনো ভাই নাই আমার। বেঈমান, তোর মেয়ে জামাই আমার একমাত্র ছেলেরে মেরে ফেললো। কত দুঃখে আছি আমি। আর তুই এই সময়টায় আমার স্বামীরে গ্রেফতার করাইলি মিথ্যা অপবাদে। বোনের মনের অবস্থা বুঝতে পেরেছেন আরমান আহমেদ। নরম সুরে জবাব দিলেন ধীরে ধীরে, আপা শান্ত হও, আমি একটু সময় নিয়েছি সব রহস্য উদ্ঘাটন করার জন্য। অনেক তথ্যই বের করে এনেছি অলরেডি। আজকালই দেখা করতাম তোমার সাথে। এই, একটা কথাও কইস না তুই। আমার স্বামীরে গ্রেফতার করছস তোরে হত্যার চেষ্টার অভিযোগে। আমার স্বামী তোরে কেন খুন করতে চাইব রে? কি এমন শত্রুতা ছিল তোর লগে? চেঁচিয়ে প্রশ্নবান ছুড়লেন আলিয়া বেগম। শত্রুতা তো আমার সাথেই ছিল না আপা। তোমার স্বামী চেয়েছিল আরেকটা বিয়ে করতে, আমি সেই বিয়ে ভেঙে দিয়েছিলাম। প্রতারণায় ধরা পড়েছিল তো আমার হাতেই, তাই সব ফাঁস হওয়ার আগেই আমাকে সরিয়ে দিতে চেয়েছিল। মিথ্যা কথা। আমার স্বামী যদি অন্য জায়গায় বিয়া করতে চাইতো, অন্য কোনো মহিলার সাথে কোনো ধরনের সম্পর্ক থাকতো, তাইলে কি আমি জানতাম না? তুমি কিভাবে জানবা? তোমারে তো যা বুঝাইছে তাই বুঝছো। তোরে আমি বিশ্বাস করি না। তুই 5টা বছর কই না কই থাকছস, কি না কি করছস। এখন আসছস আমার স্বামীর নামে বদনাম দিতে। এখন তো বিশ্বাস করবাই না। তোমার সংসার বাঁচাতে যাইয়া আমি মরণ ঘরে দেখা আসলাম, আর তুমি এখন আমারে অবিশ্বাস করছো। দুলাভাই এমনই আপা। আলিয়া বেগম সাপের ন্যায় ফুসফুস করে যাচ্ছেন। আরমান আহমেদ ক্ষণিকের জন্য থেমে আবারও আলাপ শুরু করলেন। শোনো আপা, তোমার স্বামীরে আমি সেই দিন দ্বিতীয় বিয়ার আসর থেকে ফিরায় আনছিলাম। দুলাভাই মনে করেছে আমি সত্যিই মারা গেছি। উনি যে বিয়া করতে চাইছে এই ঘটনা আর কেউ জানবো না। কিন্তু একটা ব্যাপার কি জানো আপা, দুনিয়ার সব কিছু কিন্তু ওপরে একজন দেখে। চুপ থাক। তোর মতো বেইমানের মুখে এইসব ধর্মীয় কথা মানায় না। খুনি সানান রে এয়ারপোর্ট পার কইরা দিছিলি কেন তুই? খুব শান্ত কণ্ঠে বোনকে জবাব দিলেন, আগে তোমার স্বামীর প্রসঙ্গে শেষ হোক, তারপরে অন্য প্রসঙ্গে যাব। এই কয়েকদিনে আমি সব সাক্ষী প্রমাণ জোগাড় করেছি। জানো আপা, আমায় সরিয়ে দেওয়ার কয়েকদিন পরেই নাকি দুলাভাই ওই মহিলাকে বিয়ে করেছে। তোমার সতীনের ঘরে বর্তমানে ফুটফুটে 2টা যমজ মেয়েও আছে। কি কইলি তুই? কি কইলি? বিস্ময় আর হাহাকারি সুর বেরিয়ে এলো আলিয়ার কণ্ঠ থেকে। মন মস্তিষ্ক সব যেন আজ বিদ্রোহ করছে এহেন সংবাদ শুনে। বোনকে নির্ভর কণ্ঠে জবাব দিলেন আরমান। আমি কি বলছি তুমি শুনছো আপা? হাসা কইতাছস আরমান? হাহাকার জর্জরিত দীর্ঘ করুণ সুরে প্রশ্ন করলেন আলিয়া। ভাইয়ের জবাব সোজা সাপটা। আপা, তোমার সতীনের উত্তরায় বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি। সতীনের সাথে দেখা করে আইসো। বাচ্চা 2টা দেখলেই বুঝবা সব। দাঁড়ানো অবস্থায় আলিয়া বেগম মেঝেতে বসে পড়েছেন। আগে দেয়ালে হেলান দিয়ে এক হাতে মুঠোফোন ধরে আছেন কানে, অন্য হাতে বুক চাপড়াচ্ছেন। বারবার বড্ড হাঁসফাঁস করছেন তিনি। মনে হয় প্রাণ পাখিটি বেরিয়ে আসতে চায় বুকের খাঁচা ছেড়ে। ওপাশ থেকে আরমান আহমেদ জিজ্ঞাসু স্বরে বললেন, আপা, দুলাভাই যে কয়েকদিন পর পর খিল খেতে চলে যেত, তুমি কখনো কিছু জিজ্ঞাসা করনি?
না, পলিটিক্যাল কাজে যাই তো। ঘোড়ার ডিম। খিলক্ষেতে লেক সিটিতে ফ্ল্যাট কিনে দিয়েছে তোমায় সতীনকে। খিলক্ষেতে এসে দিনে থাকতো আগের বাড়িতে, আর রাতে থাকতো লেক সিটি ফ্ল্যাটে দ্বিতীয় বউয়ের সাথে। আলেয়া বেগম যেন পাথরের ন্যায় শক্ত হয়ে গেছেন। খানিক আগে যে স্বামীর জন্য লড়াই করতে এসেছেন সে সুর যেন পাল্টে গেল ক্ষণিকের এক ঝড়ো হাওয়ায়। ভীষণ ক্ষোভ নিয়ে আদেশের সুরে ভাইকে বললেন, শুন আরমান, বাতে নেড়ে খালি জেলে ঢুকাইছস, আমি খুশি হই নাই রে। ওরে ফাঁসি দিয়া ছাড়বি, তাইলেই আমার মনটা শান্তি হইব। মনে রাখবি, ওই বিয়া করার জন্যই তোরে সরাইয়া দিতে চাইছে। আপা, তুমি তাহলে এতক্ষণে ঘটনা বুঝতে পেরেছ। সব কিছু বিশদভাবে জানতে হবে তোমায়। দুলাভাইয়ের সাথে তোমার সতীনের ফ্যামিলি ছবি ভিডিও পাঠিয়ে দিচ্ছি এখনই। কোনো বেইমানের কথা আমি আর শুনতে চাই না। আমার পুলিশ ভাইটারে সরাইয়া দিয়া ওই গোপনে আরেকটা বিয়া করছে। মনে করছিল আমার ভাইরে মাইরা ফালাইলেই গোপন থাকবো সব। এখন তো আল্লাহই সব বাইর কইরা দিছে তরু সিলায়। দুনিয়ার লীলা খেলা ওই বুঝতে পারে নাই। হ্যাঁ আপা। শুন, বাতেনের বিচার করবি, আমাগো দুই ভাই বোনের লগে বেইমানির বিচার। ওকে। জানস, পুলাডা বাইচা থাকলে ওর মতোই লুচ্চামি করতো, নয়তো মানুষের বউ লইয়া টানাটানি করে। এমন বাড়াবাড়ি না করলে তো আর মরতও না। আরমান আহমেদ ভীষণ দুঃখের সাথে জবাব দিলেন, তোমার স্বামীও অন্যের বউয়ের সাথে পরকীয়া করছে। ডিভোর্স করায় আরেকজনের বউ বিয়া করছে। কুমিল্লায় যখন চাকরির পোস্টিং ছিল তখনও ওই মহিলার সাথে পরকীয়া শুরু করে দুলাভাই। আর কইস না তো ওর কথা। আমার কিছু ভালো লাগে না আরমান। ছেলেটা বাইচা থাকলেও আজ সুখ দুঃখের কথা কন যাইতো। কি যে অশান্তি লাগছে জীবনে। তুমি একটু শক্ত হও আপা। তোমার ছেলে বেঁচে থাকলেও ওর অপরাধের জন্য জেল ফাঁসি হতো, সেটা আরও কষ্টের হতো তোমার জন্য। আপাতত ফোন রাখি, অফিসে যেতে হবে। আমার মেয়ের সাথে তুমি কোনো ঝামেলা করো না আপা। লন্ডনে সাজ পেরিয়ে রাত নেমেছে আধার ঘিরে। ক্লান্ত শরীরে বিষণ্ণ বদনে অফিস থেকে ফিরেছে সানান। গত রাতেই তো জেনেছে খুনের আসামি হিসেবে চিহ্নিত হবার খবর। মনন কিছুই ভালো নেই ছেলেটি, সবকিছুতে যেন ভরা বেদনার বিরহী সুর। বাসায় ফিরে ফ্রেশ হয়ে মলিন বদনে বসলো খাবার টেবিলে। যথারীতি আজও খিচুড়ি রান্না করেছে শাম। শুধু খিচুড়ি দেখে ছেলেটিকে দেখে ধমকের সুরে সানান বলল, প্রতিদিন খিচুড়ি রান্না করিস কেন? আর কিছু পারিস না? তুমি নিজে তো এই খিচুড়িটাও পারো না। তোর কাছে জিজ্ঞাসা করেছি আমি কি পারি আর না পারি? না, জিজ্ঞেস করনি, কিন্তু ধমক তো দিয়েছ। ধমকের কাজ করেছিস, ধমক তো দেবই। তোমরা কেমন বড় ভাই বলো তো? আমার জন্ম থেকেই দুজন জোট বেঁধে শুধু ধমকাচ্ছ আর ধমকাচ্ছ। একা পেয়েছ আমায়। হুম। একা পেয়েই আমায় সারা জীবন ধমকে গেছো তোমরা। আমি পারলাম না তোমাদের সাথে। দুজনের সাথে কেউ একা পারে? সমাধান কিন্তু একটা আছে ভাইয়া। কি? আমাকে একটা বিয়ে করিয়ে দাও না, তাহলে আমি আর আমার বউ মিলে জোট বেঁধে ঝগড়া করব তোমাদের দুজনের সাথে। আর হিসেবটা মনে রেখো, বড় ভাইয়ের বউরা কিন্তু ছোট দেবরের সাথে ঝগড়া করতে আসতে পারবে না। সবই বুঝলাম, কিন্তু তুই তো বিয়ে করতে পারবি না। মন খারাপের মাঝেও ভাইয়ের সাথে আলাপ জমিয়ে খুশি থাকার চেষ্টা সানানের। শামস অবাকের সুরে জবাব দিল, বিয়ে করতে পারবো না মানে? তুই নিজেই তো বলেছিস কখনো বিয়ে করবি না। কবে, কখন? যে রাতে বোমা মেরেছিলাম সে রাতে ড্রিঙ্কস করে বলেছিস বিয়েই করবি না জীবনে। বলেই হলো? আমি সজ্ঞানে কিংবা অজ্ঞানে যাই বলি না কেন, বিয়ে না করে থাকার কথা কখনোই বলিনি। সেহের সাক্ষী আছে? বলছি তো, বউকেই সাক্ষী বানাবা। আমার তো বউ নাই, সুযোগে বউ নিয়ে পাঞ্জা লড়তে চাচ্ছ আমার সাথে। ওহো। তোমাদের সাথে এখনই পাঞ্জা লড়ার সময় না আমার। আগে বিয়েটা করিয়ে দাও, তারপরে বউ নিয়ে আমিও পাঞ্জা লড়বো সামনে সামনে। যা বেয়াদব, উল্টাপাল্টা কথা বলিস না তো। ধমক খেয়ে শামস চলে এলো নিজ কক্ষে। বেয়ারা ছেলেটি বোঝে বড় ভাইয়ের মনের অবস্থা। এই অসময়ে উল্টাপাল্টা বলে ভাইকে খুশি রাখতে চায়, কিন্তু ভাই তো ধমক দিয়ে সরিয়ে দিল দূরে। শহরের স্বামী কর্তৃক রূপম হত্যার খবর ঝড় বেগে ছড়িয়ে পড়েছে মেয়েটির বন্ধু মহলেও। তরি এতক্ষণে জেনে গেছে সব গোপন ঘটনা। ভাইয়ের ভবিষ্যৎ নিয়ে দিনভর টেনশন করেছে শামস। আজ সারাদিন একবারও কথা বলেনি তরির সাথে। এইমাত্র মুঠোফোনে রিং এলো প্রেয়সীর নিকট থেকে। অন্য দিনের মতো আজও নির্বাক চিত্তে ফোন রিসিভ করেছে ছেলেটি। হ্যালো পরি। মন খারাপের সুরে তরি জবাব দিল ওপাশ থেকে, সেদিন তুমি মিথ্যে বলেছো কেন? তোমার ভাই মানে শেহেরের হাজবেন্ড নাকি খুন করে পালিয়ে গেছে? হ্যাঁ। এমন একটা খুন কিভাবে করলো? রূপম ভাইয়া সেদিন শেহেরকে তুলে নিয়ে গিয়েছিল নষ্ট করার জন্য। নিজের বউয়ের মান সম্মান রক্ষার্থে সানান ভাইয়া খুন করেছে। তবুও একজন মানুষ খুন করা কি ঠিক হয়েছে?
এমনও তো হতে পারতো রূপমকে খুন না করলে সানান ভাইকে খুন করে ফেলতো। জানি না কি হতো কিংবা হতো না, তবে আম্মু বলেছে কোনো খুনির ভাইয়ের সাথে যোগাযোগ না রাখতে। ও আচ্ছা, আমি খুনির ভাই, তাই যোগাযোগ রাখতে চাচ্ছ না? তরি বড্ড নিশ্চুপ। আজ ভীষণ দুঃখ হচ্ছে মেয়েটির, কেন যে এমন একটা দুর্ঘটনা ঘটলো। শামসু নিজের জীবন নিয়ে গভীরভাবে চিন্তিত। বাইরে হাসি খুশি ঠাট বজায় রাখলো, ভেতরে জ্বলছে তপ্ত অগ্নিগিরি। 7 খুনের ভয়ে দাউ দাউ করে পুড়ছে কোমল হৃদয়খানি। মেয়েটিকে নীরব থাকতে দেখে শামস ভারী কণ্ঠে অনুতাপের সুরে বলল, হ্যাঁ, জেনেছো আমার ভাই খুন করেছে। এমনও তো হতে পারে 2 দিন পর জানবে আমি নিজেও খুনি। ঘোর অপরাধে অপরাধী, কত কিছুই তো শুনতে পারো। এর চেয়ে আগে ভাগেই চলে যাও। না মানে আম্মু অনেক বকাঝকা করেছে তো। তোমার মনকে প্রশ্ন করো, মন কি চায়। মন যা চায় তাই করো। আর কথা না বাড়িয়ে শামস নিজেই কেটে দিয়েছে তরির ফোন কল। ভোজন বিলাস শেষ। ডাইনিং রুমে ছেড়ে দ্রুত পায়ে সানান ফিরে গেছে নিজ কক্ষে। বিছানায় গাইলে বারবার ফোন দিচ্ছে লাজবধূকে। আজ অফিসে বসে বেশ কয়েকবার ফোন দিয়েছে। বেচারা 1.5 ব্যাটারি বউটি রিসিভ করেনি একটিবারের জন্য। ছেলেটার হৃদয় কুঠুরিতে এমনিতেই দুশ্চিন্তার ক্ষত দীর্ঘ হচ্ছে ধীরে ধীরে। তারপর বাঁধনহারা বইয়ের এই নিদারুণ নীরবতা ছেলেটিকে ভাবাচ্ছে আজ। আরো বৈরী ভাবনা তো আছেই। লন্ডনের বাঙালি কমিউনিটিতে হয়তো বাতাসের বেগে ছড়িয়ে পড়বে খুনের ঘটনা। তখন নিজের স্বচ্ছ ইমেজের কি হবে, এসব ভেবে বিষণ্ণতার বেড়াজালে জড়িয়ে পড়েছে অবাধ্য মন। রাজনীতিতে হাতে খড়ি দিয়েছে বছর কয়েক আগে, বেশ পরিচিত মুখ নিজ এলাকা। এবছরই কাউন্সিলর ইলেকশন করার কথা ছিল সানানের। বাঙালি অধ্যুষিত এরিয়ায় বসবাস, ওদের ইমেজ নষ্ট হয়ে গেলে তার ইলেকশন করা যাবে না। নেতৃত্বের এসব অধরা আশাও ধীরে ধীরে বাদ দিচ্ছে মন পিঞ্জর থেকে। এতক্ষণে ফোন রিসিভ করেছে চঞ্চলা লাজবধূ। সানান ধমকাচ্ছে উচ্চস্বরে, সারাদিন ফোন রিসিভ করনি কেন? সাহের মিনমিনিয়ে জবাব দিল, দেখেন, সব সত্য প্রকাশিত হওয়ায় এমনিতেই মন খারাপ আমার। তারপর সবাই অনেক অনেক কথা বলে এই খুনের ঘটনা নিয়ে। সারাদিন গেল মানুষের কথা শুনতে শুনতে। এসব মাথায় নিও না তো, নিজের মতো করে খুশি থাকতে হবে এই কটা দিন। এই LTS পাশ করলেই তো লন্ডনে নিয়ে আসবো। আমি খুশিতেই থাকার চেষ্টা করছি, তারপরেও মন খারাপ ছিল সারাদিন। এখন অবশ্য খুশি লাগছে। ও জানেন খুশি লাগছে কেন? না, জানি না। শোনেন তাহলে, আমাদের পাশের বাড়ির আলাভোলা মেয়েটাকে না বিয়ে দিচ্ছে ভালো একটা ছেলের সাথে। কিভাবে যে ম্যানেজ করলো এমন ভালো ছেলে। মেয়ের বাবা খুব বুদ্ধিমান তো, মেয়ের কথা খুব চিন্তা করেছে মনে হয়। ভীষণ মন খারাপের ক্ষণেও সানান হো হো করে হেসে উঠল বইয়ের কথা শুনে। তারপরই দুষ্টু স্বরে জবাব দিল, তাই নাকি? কয়েকদিন আগে তো এক বুদ্ধিমান বাবা আমার গলাতেও এইভাবেই তার 1.5 ব্যাটারি মেয়েকে ঝুলিয়ে দিয়েছে। শাহের যেন তেলে বেগুনে জ্বলে উঠল। কি কি বলেন আপনি? আমাকে ঝুলিয়ে দিয়েছে? হুম। এত বড় অপবাদ! আমি আর সংসারই করবো না আপনার সাথে। কবে সংসার করেছিলেন জানি? সংসার তো করি নাই, আর করবও না। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘর কইরো আমার সাথে। আপনার ঘরও করবো না, দুয়ারও করবো না। থাক, তাহলে আমার সাথে একটা বাড়ি করে থেকো। বাড়িও করবো না, উল্টা আড়ি দেবো পার্মানেন্টলি। কোন সাহসে বললেন আমায় গলায় ঝুলিয়ে দিছে? না থাক, ভুল হয়ে গেছে। তোমাকে গলায় ঝুলিয়ে দেয়নি, একদম ঘাড়ে চাপিয়ে দিয়েছে আমার। এই আপনি কিন্তু আমায় পচিয়ে দিয়েছেন। ওহ, পচে গেছো তাহলে? জান, আপনার সাথে আর কথাই বলবো না আমি। কথা বলতে হবে না, একটু প্রেম করো শুধু। আমার এত প্রেম নাই। একটু আগেই বললেন আমাকে নাকি ঝুলিয়ে দিয়েছে, এখন আবার আসছেন প্রেম করতে। প্রেম মনে হয় গাছে ধরে, তাই না? আমি আড়ি দিলাম পার্মানেন্টলি, দেখি কে কার গলায় ঝুলতে আসে। সানান কর্তৃক খুনের ঘটনা ছড়িয়ে পড়ে সায়ন আর দেশে থাকতে ইচ্ছুক নয়। ঝামেলা একদমই পছন্দ করে না। নির্ভেজাল ন্যায়পরায়ণ ছেলেটি বাবা মাকে বুঝিয়ে রাজি করেছে বহু কষ্টে। এখনই ফিরে যাবে সুদূর বিলেতে। দেশে থাকলে বাতেনের বাবার ফ্যামিলি যে কোনো সময় আক্রমণ করতে পারে, বিভিন্ন অপরাধেও ফাঁসিয়ে দিতে পারে। বিশাল ভয়ও হচ্ছিল মনে মনে। সেই খুনের ঘটনা প্রকাশিত হবার পর কেটে গেছে কয়েকদিন। মানুষজন বিভিন্নভাবে বিভিন্ন কথা শুনিয়েছে ওদেরকে। বাবা মাকে নিয়ে সায়ন আরো আগে ফিরে যেত লন্ডনে, কিন্তু টিকিট ম্যানেজ করতে এই কটা দিন লেগে গেল। আজ বাবা মাকে নিয়ে ছেলেটি ফিরে যাচ্ছে লন্ডনে। স্বামী সুদূরে চলে যাবার কালে মেহেকের যে কি কান্না। আরো কয়েকটা দিন স্বামীর সাথে থাকার কথা ছিল, কত শত প্ল্যান ছিল মনে মনে, কিন্তু সে আশাতেও নিরাশায় পর্যবসিত হলো, ভয় হতাশার হিসেবের মার পেঁচে। সময়ের বহমান ধারায় বয়ে যায় নিশিদিন। নিশি পেরিয়ে নতুন দিনের আগমন ঘটে নির্দ্বিধায় পুরনোকে পেছনে ফেলে। এই দিন বদলের খেলায় শাহেরের জীবন থেকে কেটে গেছে 2 সপ্তাহ। শাহের মেহেক দুজনাই ভর্তি হয়েছে শহরস্থল আইএলস কোচিংয়ে। ভার্সিটির পড়াশোনার পাশাপাশি আইএলস কোচিংও করে যাচ্ছে ওরা। পাশ করে লন্ডনে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠানে গ্র্যাজুয়েশনের জন্য অ্যাপ্লাই করবে। স্বামীর সান্নিধ্যে থেকে বিলেতেই পড়াশোনা করবে। বড্ড ব্যস্ত জীবন কেটে যাচ্ছে ওদের। শাহেরের বাবার বিশাল ক্ষমতার ভয়ে শত্রুরা কাছে আসারও সাহস পায়নি। এসবের মাঝে আজ এক নতুন খবর এসেছে শাহেরের জীবনে।
সরলা চঞ্চলা মেয়েটি বোধগম্য হচ্ছে না এটা ঠিক সুসংবাদ নাকি দুঃসংবাদ। সকালে প্রেগন্যান্সি কিটে রেজাল্ট পজিটিভ এসেছে শাহেরের। মেয়েটা ভীষণ চিন্তিত নতুনের আগমনী বার্তা পেয়ে। এখনই মন চায় বর্মশাইকে নতুন বার্তা দিতে, কিন্তু শুধু লন্ডনে তো এখন নিঝুম মধ্যরাত, বরকে কি করে বার্তা দিবে? নিজের তো মা নেই, কুটিল চাচি রাহেলাকে ভালো মন্দ জানানোর আর কোনো ইচ্ছেই নেই। বাবার সাথে তার প্রেগন্যান্সির ব্যাপার নিয়ে আলাপ করা যাবে না, এমনিতেই স্বভাবে কিঞ্চিত লাজুক বেচারি, কি করে বলবে বাবাকে? অসুস্থ দাদি বুড়িটাও এখন ঘুমোচ্ছে বেঘরে। না, দাদিকেও আগে জানানো যাবে না। শাহের ভাবছে খবরটা প্রথমে আমার বরমশাইকে দিই। প্রেগন্যান্সি ইস্যুতে এলোমেলো কিছু ভাবনাও ঘিরে ধরেছে মেয়েটিকে। ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে, আবার সমাধানও থাকতে পারে অজানা সূত্রে। কিন্তু শাহের শুধু সমস্যার কথাগুলোই জানে, সমাধান আদৌ কিছুই জানে না। সারানের মন ভালো নেই একদমই। দিবায় ব্যস্ত রয় ব্যস্ততম প্রফেশন নিয়ে। নিশীথে সহজেই নিদ আসে না নয়নে। লন্ডনস্থ নিজ এলাকায় জানাজানি হয়ে গেছে খুনের ঘটনা। বাঙালি কমিউনিটি থেকে শুরু করে ব্রিটিশ বন্ধু বান্ধবও জেনে গেছে এসব। খুনি বলে সবাই ধীরে ধীরে সরে যাচ্ছে দূরে, কেউ কেউ আবার ধিক্কারও দিচ্ছে প্রকাশ্যে গোপনে। সব ব্যথা সকল অবহেলা মেনে নিয়ে ছেলেটি নিজেকে সামলে নিচ্ছে নিদারুণভাবে। রাজনীতি কিংবা ইলেকশনের দ্বারেও যেন পুরোপুরি রুদ্ধ। মনের সাথে নিরন্তর যুদ্ধ করে নিজেকে স্বাভাবিক রেখেছে ছেলেটি। মন খারাপের স্রোতে ভেসে গত রাতেও নয়নে নিদ ধরা দিয়েছে একটু দেরি করে। কখন উঠবে ঘুম থেকে আর কখন শুনবে নতুন অতিথির খবর কে জানে। শাহের কয়েকদিন ধরে চুপি চুপি লুকোচুরি খেলছে। সানানকে ইচ্ছে করে জানায়নি ঋতুচক্রের পরিবর্তনের কথা। প্রথমে একটু নিশ্চিত হতে চেয়েছিল নিজে থেকে। পজিটিভিটি নিশ্চিত হয়ে এখন নিজের স্বামীকে জানাতে ইচ্ছে করছে। বড্ড ছটফট করছে অস্থির চঞ্চলা হৃদয়টি। সে হৃদয়কে খবর কি জানে বিদেশ বিভুইয়ে থাকা স্বামী? বেচারা তো রয়েছে নিশিযাপনে, নিশিমগ্ন লন্ডনে। শাহের কি করে জানাবে এখন? বাড়িতে রাহেলা এখন আর আগের মতো করে দাপিয়ে বেড়াতে পারে না। ক্র্যাচে ভর দিয়ে একান্ত ব্যক্তিগত কাজগুলোই করে শুধু। আগের মতো কুটনামিও করছে না এখন। একটু হলেও হয়তো ভুল বুঝতে পেরেছে নিজে। সেদিন অ্যাক্সিডেন্টে পায়ের গোড়ালি থেকে শুরু করে পাতার অংশটি পিষে যায়। ঢাকার হসপিটালে রেখে কয়েকদিন চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয় সযত্নে। এর মধ্যে আবার নির্ধারিত ডেটে নিয়ে যাওয়া হয় ঢাকার হসপিটালে ডাক্তারি পর্যবেক্ষণে। বাড়ি থেকে তো ঢাকা শহর বেশি দূরে নয়। চিকিৎসায় সমস্যা হচ্ছে না মোটেও। সাদেক আহমেদের সহ্যের সীমা সংকুচিত হচ্ছে ধীরে ধীরে। ইদানিং সহ্যই করতে পারছেন না অসুস্থ স্ত্রীকে। সংসার জীবনে লাই দিয়ে মাথায় তুলে রাখার কারণেই যে এই হাল হয়েছে সেটাও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে বেচারা। সামিরা শ্বশুর বাড়ি থেকে বেচারির ক্যান্সারের অভিনয়কে দায়ী করা হয়েছে মোকাম্মেলের মৃত্যুর কারণ হিসেবে। ক্যান্সার রোগীর অভিনয় না করলে শাহের নাকি সেদিন যেতই না খিল খেতে। মোকাম্মেলও তাহলে যেত না সেখানে। খুনও নাকি হতো না। আমাদের সমাজের মানুষগুলো এমনই বিচিত্র স্বভাবের। নিজেদের দোষ ভুলেও চোখে দেখে না, অন্যেরটুকুই দেখতে পায় আরো বড় করে। সামিরা এসব অপবাদার দোষের বোঝায় একদমই কর্ণপাত করেনি। স্বার্থপর মেয়েটি এখনই মগ্ন নতুন পুরুষের খোঁজে, নবপ্রণয়ের সন্ধানে। ইদানিং আলিয়াও এসে ভিড় জমিয়েছেন এই বাবার বাড়িতে। স্বামীর বাতেনের উপরই যেন সব ক্ষোভ, অসীম রাগ। স্বামীর বাড়ি গাড়ি স্মৃতি কোনো কিছুই বহন করতে চান না নিজের বাকি জীবনে। সব স্মৃতিকে বিস্মৃতির অতলে তলিয়ে দিতে তিনি ফিরে এসেছেন মায়ের কাছে। শাহেরের সাথে বেশ স্বাভাবিক এখন বড় ফুপু। তবুও রূপম হত্যার ইস্যুতে মেয়েটি বড্ড ভয় পায় বড় ফুপুকে। নিজের শরীরের কন্ডিশনও এখনই জানাতে চায় না। এলাকায় যে 7 খুন হয়েছে সেসবের রহস্য আজও পুলিশের অজানা। অনেক চেষ্টা করেও কোনো তথ্যই উদ্ঘাটন করতে পারেনি। সব যেন এখনো মরুভূমির মরিচিকার মতো পুলিশের কাছে। তবে এলাকার আইন শৃঙ্খলার বেশ উন্নতি হয়েছে। ইদানিং ধর্ষণ, ডাকাতি, গুম খুন একদমই সংঘটিত হচ্ছে না এদিকটা। স্থানীয় জনজীবন অনেকটাই নিরাপদ। অথচ পুলিশ আছে আগের মতোই দায়সারাভাবে। কারাগারে বাতেন আছে মহামুসিবতে। স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে আলেয়া ফিরেছে বাবার ঘরে। স্মরণ থেকে স্বামীর সব স্মৃতি মুছে দিতে চায় বেচারি। এই কটা দিনে একবারও স্বামীকে দেখতে যায়নি জেলখানায়, এমনকি মুঠোফোনে খোঁজও নেয়নি জেল কর্তৃপক্ষের সাহায্যে। বেচারির ভাষ্যমতে হয়তো আমি প্রিয় ছিলাম না, তাই আমায় রেখেও দ্বিতীয় বিয়ে করেছে। ওর প্রিয়তমা দ্বিতীয় বই দেখুক সব, আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো কারাগারে। বাতেনের দ্বিতীয় বইয়ের ভাষ্য হচ্ছে, আমাকে তো সমাজের সামনে কোনোদিন পরিচয় করায়নি, আমি কেন যাব এখন জেল মুক্ত করতে? আমি কি ওর প্রথম বউকে সমাজের কাছে পরিচিতি করেছে? প্রথম বই বের করে আনুক জেল থেকে। বাতেন এখন দীর্ঘশ্বাস ফেলছে কারাগারের নিষ্ঠুর কুঠুরিতে বসে দিনভর ভাবছে। দুটো বউ পারলাম, এত এত জিনিসপত্র কিনে দিলাম, এত যত্ন করলাম, আজ একজনও আমার খোঁজ নিচ্ছে না। এরা এত স্বার্থপর কেন হলো? বেচারা নিজেই যে 2 বিয়ে করে অশান্তির নানিকে জীবনে ডেকে এনেছে, সেটা বোঝার ক্ষমতা কি কখনো হবে? বাতেনের ভাই বোনও সেভাবে খোঁজ নিচ্ছে না। তারা ব্যস্ত ভাইয়ের অঢেল সম্পত্তি ভোগ দখলে। পাছে যদি দ্বিতীয় পক্ষের সন্তানরা এসে সম্পদ দাবি করে, তার আগেই আস্তবর জিনিসপত্র সরিয়ে নিতে চায় ভাই বোনেরা। আলেয়া তো ছিল সবচেয়ে বড় শক্তি, স্বামীকে হয়তো মুক্ত করতে চাইতো যে কোনো ভাবে। সেই আলেয়াই এখন পুরোপুরি স্বামী বিদ্বেষী, ফাঁসি চায় একসময়কার প্রাণপ্রিয় স্বামীর। নিজ দলের স্থানীয় নেতারাও বিরোধী অবস্থান নিয়েছে।
তাদের ভাষ্যমতে শালা বাইতেন না জেলাই বন্দি থাকুক, এই সুযোগে আমরা মেয়র ইলেকশন করমু। পুত্র রূপমের মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনও বড্ড অসহায় বেচারা, সত্যি আজ কেউ নেই পাশে। এ বন্দি বদমাইশ বড্ড অসহায়। শাহেরের বাবা আরমান আহমেদ সামনের সপ্তাহ যাবেন লন্ডনে, সেখানে বিধ্বস্ত চেহারা ট্রিটমেন্ট করাবেন। ডাক্তার আন্দালিব এবং সানানের সাথে যোগাযোগ করেই যাচ্ছেন, ওরাই সাহায্য করবে যথাযথ ব্যবস্থা নিতে। সেই ভরসায় সামনের সপ্তাহে রওনা দিচ্ছেন। চেহারায় স্বাভাবিক লুক ফিরে পেতে ভদ্রলোক এখন আর বাতেনকে ভয় পান না। বোন আলেয়া এখন স্বামীর বিরুদ্ধে। রূপমের মৃত্যুতে দলে এবং স্থানীয়ভাবে ক্ষমতার প্রভাবও হ্রাস পেয়েছে। নিজ দলের স্থানীয় নেতারাও আজ বিরুদ্ধচারণ করছে। আর বেচারা যে বিশাল বাহিনী ছিল, সেই বাহিনীরও কোনো খোঁজ খবর নেই। জেলমুক্ত করার নেই কোনো বড়সড় পদক্ষেপও। কারাগারে এক অসহায় আধার জীবনের সাক্ষী হচ্ছে বাতেন। আরমান আহমেদের বিন্দুমাত্র টেনশন নেই তাকে নিয়ে। মেয়েকে রেখে নিশ্চিন্তে তিনি যেতে চাচ্ছেন সুদূর লন্ডনে। শাহেরও এখনই বাবাকে জানাতে চায় না প্রেগন্যান্সির খবর। যদি বাবা দেশে থেকে যায় প্রেগনেন্ট মেয়ের টেনশনে এখনও সবার সাথে দেখা করতে চায় না বাবা। নিজের চেহারা নিয়ে ভীষণ হতাশ তিনি। শাহেরও মনের প্রাণে চায় বাবা বিলেতে পাড়ি দিয়ে আসুক সুচিকিৎসা নিয়ে। রাত গড়িয়ে উজ্জ্বল উষার আগমন ঘটেছে লন্ডনে। সানানাথ শয্যা ত্যাগ করেছে বড্ড দেরিতে। মুঠোফোন চেক করার সময় ছিল না, খুব দ্রুত রেডি হয়ে চলে গেল হসপিটালে। আজ বেচারার দায়িত্ব একটু বেশি। হসপিটালে গিয়ে শহরকে কল ব্যাক করার সময়টুকু পর্যন্ত পায়নি। নতুন খবর স্বামীকে শেয়ার করার আশায় ছিল শাহের। দেশে বসে দিনভর কত অপেক্ষা বেচারির। কিশোরের নয় কোমর হাতে ফোনও দিয়েছে 3-3 বার, কোনো সাড়া নেই স্বামী বেচারার। সময়ের নিরন্তর খেলা। এখানে সকাল গড়িয়ে দুপুর এলো, দুপুরের বিদায় বিকেলও এসেছে দেশে, কিন্তু বিলেতে এখনও দ্বিপ্রহরী আসেনি। বেচারা স্বামীও ভীষণ ব্যস্ত, হসপিটালে কথা বলারও অবকাশ নেই। আজ স্বামীকে কাছে পেলে ডাক্তারি ছুটিয়ে দিত শাহের। ধমকিয়ে জিজ্ঞাসা করত, এটা তো সমস্যা কি রে? হ্যাঁ, এত ভাব কেন দেখাস? বরমশাইকে জানাতে ব্যর্থ হয়ে শাহের ফোন দিল মেহেককে। মেয়েটি আছে নিজ বাড়িতে বিকেলের বিলাসিনী দিয়ে। নিজ জড়ানো কণ্ঠে ফোন রিসিভ করে বলল, হ্যালো। এপাশ থেকে শাহের দুষ্টু স্বরে জবাব দিল, আরে মেহিকা, তুই তো ঠকছস রে। মানে? জানিস আমার না বেবি হবে। সত্যি? তোর আগে মা হব আমি। আলহামদুলিল্লাহ। শোন, বয়সে তুই আমার বড় বোন, কিন্তু সম্পর্কে হলি দেবরের বউ। সায়ন তোর দেবর হয় কেমনে? ওরা দুজন তো জমজ। তারপরেও সায়ন ভাইয়া আমার জামাইয়ের চেয়ে 5 মিনিটের ছোট। তুই হইলে আমার ছোট যা। শ্বশুর বাড়িতে আমি যা বলবো ঠিক তাই করবি, কথাটা যেন মনে থাকে। আমি তোর বড় বোন। সম্পর্কের পুরান হিসেব বাদ দে তো, নতুন হিসেবে চলবি। আর যা বলতে চেয়েছি, আমি তো কনসিভ করেছি, তোর বাচ্চা কাচ্চাও কিন্তু আমার বেবির চেয়ে ছোটই হবে। তো তুই সব সময় বড় যা হিসেবে আমায় সেলুট দিবি, আর তোর বাচ্চা কাচ্চাও আমার বেবিকে সেলুট দিবে। ওকে? ব্যাস হয়ে গেল কাজ। মন খারাপ হলেও শাহের ভালোই খোঁচা মেরে দিল মেহেককে। বেচারির আগে ফোন কেটে দিয়ে রিং করলো লন্ডনে। শান্ত ব্যস্ত সময় পার করছে হসপিটালে। বইয়ের একাধিক ফোন কল পেয়ে বেচারা ভীষণ চিন্তিত। রিসিভও করলো উদ্বিগ্নতার সাথে। মেহেকও একশ্বাসে জানিয়ে দিল নতুন অতিথির খবর। সায়ন ভীষণ খুশির স্বরে বলল, আলহামদুলিল্লাহ। আমারও কিন্তু এখন বেবি লাগবে। আমরা তো প্ল্যান করিনি, প্ল্যান ছিল তুমি লন্ডনে আসার পরে বেবি নেব। না, আমার এখনই বেবি দরকার। কেন? বয়সে সেহীন আমার ছোট বোন বড় বউ হয়ে বসে আছে। এখন ওর বাচ্চা কাচ্চাও আগে হচ্ছে। তো ওর সাথে জিততে চাই। ওর একটা বাচ্চা হলে আমি 2টা বাচ্চা নেব, এবং এখনই বাচ্চা নিতে চাই। তুমি ব্যবস্থা করো। বাচ্চা কাচ্চা কি পকেটের জিনিস যে আমি কুরিয়ার করে পাঠিয়ে দেব? না, আমি এখনই বাচ্চা চাই। তুমি জলদি ব্যবস্থা করো। রাখ হাফ টিকেট, ফোন রাখতো, আমি ভীষণ ব্যস্ত। এই সবে কাজ হবে না মিস্টার ফ্রি টিকিট। তাড়াতাড়ি দেশে আসেন, আমার বাচ্চা দরকার, বাচ্চা। লন্ডন কি বাড়ি আর ঢাকা? যে বললে চলে আসবো। রেখে দিলাম, এখন পরে কথা বলবো। না হবে না, আগে ওয়াদা করো দেশে আসবা। সায়ন রেগে গিয়ে বলল, ওই হাফ টিকেট তুই নিজেই আগে ওয়াদা কর। তোর ভবিষ্যৎ বাচ্চাদের নাম হলে সিঙ্গেল টিকেট, ডাবল টিকেট, ফুল টিকেট, ব্ল্যাক টিকেট। যদি এসব নাম দিতে রাজি থাকিস তাহলে আমিও তাড়াতাড়ি বাচ্চা দিতে দেশে আসব। কি অদ্ভুত নাম! বাচ্চার বাপ কোনোদিন এমন নাম দিতে পারে? এইসব নামই দেব বেশি বাচ্চা বাচ্চা করলে। যাও, তোমার বাচ্চারও দরকার নেই, তোমার কথা বাড়ানোরও দরকার নেই। কথার মার পেছে হেরে গিয়ে মেহেক নিজে ফোন কেটে দিয়েছে। সায়ন ঝটপট কল দিল যমজ ভাইকে। সানানু এই হসপিটালে চাকরি করে, প্রথমবার রিসিভ করেনি, ব্যস্ততার বাহানায়। পরপর 2বার ফোন দিতে কিছুটা চিন্তিত ভঙ্গিতে রিসিভ করলো। দল ভারী করে ফেলছিস তো? বুঝিনি। বাবা হচ্ছিস তুই? কি বললি? সত্যি বলছি, বউয়ের খোঁজ নে এবার।
এপাশ থেকে হ্যালো বলতেই সায়ন খোঁচা মেরে বলল। সায়ন ফোন কেটে দিল ওপাশ থেকে। নতুন সুখবরে সানান্ত খুশির আবেশে দিশেহারা ছন্দহারা। এহেন দুঃখের দিন সুখের পরশ যেন এসেছে মনের গোপনে। লন্ডনে পরিচিত অপরিচিত অনেকেই জেনে গেছে দেশে খুন করে আসার ঘটনা। প্রিয় অপ্রিয় সবাই দূরে সরে যাচ্ছে ধীরে ধীরে, নানান বাহানায়, বিচিত্র সব অজুহাতে। অফিস টাইম ব্যতীত নিজেকে ঘরেই গুটিয়ে রাখে ছেলেটি। জীবনকে সরিয়ে রাখতে চায় সব যন্ত্রণা থেকে দূরে, বহু দূরে। খুনের ঘটনা যেন কুরে কুরে খাচ্ছে অবাধ্য হৃদয়টিকে। বিদীর্ণ হৃদয় জুড়ে বইছে এক হৃদয় বিদারক অনুভূতি। কষ্টকে নীরবে চেপে রাখাও যে ভীষণ বেদনা, বড্ড যন্ত্রণার। সানানি বোঝে যন্ত্রণার বেদনার এহেন বিরিহ সুর। আজকের সুখবরে ব্যস্ত ছেলেটি ব্রেক নিল খানিক বাদে। মনরঙা উচ্ছ্বাসে খুশি জোরানো বদনে রিং দিল লাজবধূকে। ওপাশ থেকে ফোন রিসিভ হতে দুষ্টু স্বরে বলল, কি শুনছি লাজবধূ? আর শুনতে হবে না আপনার, কতবার ট্রাই করলাম। প্রথম আপনাকেই তো জানাতে চেয়েছি, কিন্তু আপনি তো রিসিভই করলেন না। সানানের হৃদয়ে মাঝে বইছে সুখের নতুন আবেশ, খুশির রুমঝুম ছন্দ। সে ছন্দে হেলে দুলে বউকে জবাব দিল, তুমি আমার আধার রাতে চাঁদের জ্যোৎস্না ছড়িয়ে দিলে, তুমি আমার দুঃখের সাগরে সুখের ভেলা নিয়ে এলে। সারাদিন খোঁজ ছিল না, এখন আসছে ঢং করতে। বিয়ের পরে তো ঢং করার সুযোগ পাইনি, শুরু করব এখন থেকে। জানো, আজ আমি অনেক খুশি, অনেক অনেক খুশি। ইস, আই লাভ ইউ, লাভ ইউ। শব্দগুলো যেন কিঞ্চিত প্রতিধ্বনিত হলো শেহরের কর্ণকুহরে। হৃদয়ে চেপে রাখা হাহাকারের সুর সানানের কণ্ঠে স্পষ্ট, তবুও যেন সব ভুলে একটু খুশি থাকার প্রচেষ্টা। শেহর নীরব, নিশ্চুপ, নির্বাক। বইয়ের নীরবতা ভেঙে দিতে আবেগ ঘন কণ্ঠে বলল, ফর্মুলা অনুযায়ী তোমার ভালোবাসা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে লাজবধূ। দেখা যাবে। দেখো, আর যদি যমজ বাচ্চা হয় তাহলে কিন্তু ভালোবাসা 4 গুণ হবে। আমি আছি বিশাল টেনশনে, আর আপনি আসছেন যমজ বাচ্চার খবর নিয়ে। জীবনের এহেন চরম দুঃসময় খুশির আনন্দে উদ্বেল সানানের হুঁশ নেই। বইয়ের চিন্তিত জবাবে সুখের অশ্রু তার নয়ন কোণে। ছলছল নয়নে আরো উল্লাস নিয়ে বলল, শোনো, যমজ বাচ্চা হলে একসাথে টুকটুক করে হাঁটবে, দুইটাকে 2 হাতে কোলে নেব, কত খুশি লাগবে আমার। এবারও কোনো জবাব নেই শাহেরের কণ্ঠে। বউকে নিশ্চুপ থাকতে দেখে বেচারা বর্মশায় প্রশ্ন করলো, আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? এমন মনমরা হয়ে আছো কেন? কিছু না। আজ তো আমাদের খুশির দিন, তুমি সামনে থাকলে তোমায় কোলে তুলে নাচতাম। এখন আর নাচছেন? এত রাগ কেন করো গো? একটু আদর করে দিই। কথাটুকু বলেই সানান চুমু খেলো মুঠোফোনে। এহেন চুমুতের প্রতিক্রিয়া নেই শেহরের মাঝে। ঈষৎ কৌতূহলের বিস্তার ঘটলো করুণ কণ্ঠে। আচ্ছা, আজ এত কথা বলছেন কেন আপনি? আর এমন বাচ্চামো কেন করছেন শুনি? আসলেই তো আজ বাচ্চাদের মতোই আচরণ করছে সানান। বেচারা নিজেই থমকে গেল বউয়ের প্রশ্নে। কোনো জবাব এলো না ওপাশ থেকে। সীমাহীন দুশ্চিন্তা এসে উকি দিয়েছে শেহরের মন দুয়ারে। স্বামীকে খুশি হতে দেখে দুশ্চিন্তাকে বুকে চেপে রেখেছে এতক্ষণ, কিন্তু এসব তো চেপে রাখার বিষয় নয়। এখনই বলা উচিত সবকিছু। এমন বিষম ভাবনায় ডুবে কাতর কণ্ঠে স্বামীকে প্রশ্ন করলো, এই বাচ্চাটা রাখা কি ঠিক হবে? ওয়াই নট? রাগ দেখিয়ে পাল্টা প্রশ্ন সানানের। শেহর ধীরে ধীরে হতাশার সুরে বলল, আজ কোচিং শেষে প্রথমবারে পাশ করলেও লন্ডনে যাবার সময় প্রেগনেন্সির শেষ মুহূর্ত থাকবে, তখন ফ্লাই করাটা ঝুঁকিপূর্ণ। আমার বেবি হবার পরেও বেবি নিয়ে লন্ডন পড়াশোনা করতে যাওয়াটা সহজ হবে না। ব্রিটিশ নিয়ম নীতি তো অনেক কঠিন। ভারী কণ্ঠে জবাব সানানের। এতক্ষণের খুশি যেন কোথায় হারিয়ে গেল চুপিসারে। বিষম ভাবনারা আবারও ঘিরে ধরেছে বিরহী মনটাকে। আসলেই তো বাচ্চা রাখলেও অনেক সমস্যা। নতুন অতিথির আগমনী বার্তায় খুশির রুমঝুম ছন্দে হারিয়ে গিয়েছিল বেচারা। এতক্ষণে ভাবনায় আসেনি এসব বাধাবিঘ্নের কথা। মামলার কারণে সানা নিজেও তো বাংলাদেশে এসে থাকতে পারবে না। আবার বাচ্চা নিলে শহরে লন্ডনে আসতেও সত্যিই অনেক ভোগান্তি হবে। ব্রিটিশ নিয়ম নীতি একটু বেশি জটিল। এমনটা ভেবে ক্ষণিকের জন্য নীরব নিশ্চুপ বেচারা। শহর হতাশ কণ্ঠে বলল, আচ্ছা, বাচ্চাটা নষ্ট করে ফেলি, তাহলে আর লন্ডন যেতে আমার ঝামেলা হবে না। খবরদার, এমন কথা মুখে আনবা না। এই বাচ্চা জন্ম হবে, তুমি একদম দুশ্চিন্তা করবে না, শিওর থাকো, কোনো একটা সমাধান বের করে ফেলবো আমি। কি সমাধান বের করবেন? হয়তো দেখা যাবে বাচ্চাটার কারণে আমি কোনোদিন লন্ডনে যেতে পারবো না, আমার সাথে আপনার আর কোনোদিন দেখাও হবে না। এই চুপ করো, চুপ কর, দের ব্যাটারি। আমাদের বেবি আসবে, আমাদের তো খুশি থাকার কথা। তুই কেন দুঃখের পল্লী গীতি গেয়ে যাচ্ছিস রে? তাহলে কি করব? শুধু প্রেম করবি, প্রেম। আপনি যেভাবে তুই তো করে করছেন, প্রেমেরা তো সব পা উল্টে পালিয়েছে, কোনো প্রেম নেই এখন আর। প্রেম না থাকলে নতুন সুখের গান তো গাইতে পারো। শহর ঈষৎ হেসে আফসোসের সুরে জবাব দিল, আমি কোনো সুখ দেখিনি জীবনে। সুখের গান গাইলেও ভূতের নানি এসে কি লাভে আমার? আপনিই সুখের গান গাইতে থাকেন। বইয়ের মুড ঠিক করতে সানান গলা ছেড়ে গান ধরল।
সময়ের বাধাহীন ছন্দে পেরিয়ে গেছে কয়েকটি মাস। এই কয়েক মাসে অনেক ঘটনা ঘটেছে মেহেরুন্নেসার পরিবারে। মেহেকের আইএলস পরীক্ষার রেজাল্ট হয়েছে 2.5 মাস আগে। কপিবাজ হলেও পড়াশোনায় বরাবরই মনোযোগী বেচারি। বেশ ভালো করেছে আইএলস পরীক্ষায়। লন্ডনের একটা ইউনিভার্সিটিতে অনলাইন অ্যাডমিশন নিয়েছে অলরেডি। আজ মেয়েটি একাই যাত্রী হয়েছে লন্ডনগামী ফ্লাইটে। বেচারির পোড়া কপাল জোড়া লেগেছে বহু আগেই, শুধু থেকে গেছে সেই পোড়া দাগ, অগভীর ক্ষতচিহ্ন। প্রেগনেন্সির কারণে শাহের আইএলস কোচিং বন্ধ করে দিয়েছিল, শুধু ভার্সিটির পড়াশোনাটাই কন্টিনিউ করেছে। ভার্সিটিতেও রোজ যায় না, দাদিকে নিয়ে বাবার বাসায় থাকে এখন সগৌরবে। লন্ডন থেকে ফিরে বাবা নিজের কাছে নিয়ে এসেছেন মেয়েকে। আরমান আহমেদের চেহারাটাও এখন আর আগের মতো ভয়ঙ্কর নয়। পুরনো চেহারা পুরোপুরি ফিরে যেতে না পারলেও এখন অনেকটাই মিল পাওয়া যায় আগের সে চেহারার সাথে। সানানকে বাঁচাতে ভদ্রলোক র্যাব থেকে পুলিশ ডিপার্টমেন্টে ফিরে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু রূপম হত্যা মামলায় গোপনে প্রভাব বিস্তার করতে পারেন এমনটা ভেবে তাকে পুলিশ ডিপার্টমেন্টে ব্যাক করতে দেওয়া হয়নি। এখনও র্যাবেই আছেন পার্শ্ববর্তী জেলার র্যাব জোনে। র্যাবে থেকেও চেষ্টা করছেন সানানকে দায়মুক্ত করার জন্য। বোমা মেরে 7 খুনের ঘটনা ওইটা শুধু 3 জনই জানে, সানান, শেহের এবং শামস। এমনকি শায়ানকেও এখনো জানায়নি অঘটনের কথা। মাঝে মাঝে সানান দেশে এসে আত্মসমর্পণের অভিপ্রায় ব্যক্ত করে, কিন্তু শামস মরে গেলেও দেশে আসতে ইচ্ছুক নয়। রাজনীতির রাজকীয় প্ল্যাটফর্ম থেকে সানান স্বেচ্ছায় বিদায় নিয়েছে অলরেডি। নিজের ইমেজে যেখানে ঠিক নেই সেখানে রাজনীতি করবে কি করে? তবুও আশা আছে, নিরন্তর চেষ্টা আছে, কোনো এক উপায় জীবনের সব কষ্ট ও সব দুঃখ দূর করে সুখী হবে। মেহেককে বহনকারী বিমান মাত্রই ল্যান্ড করলো লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে। এখানকার সকল আনুষ্ঠানিকতা সেরে মেয়েটি বেরিয়ে এলো বাইরে। অধীর আগ্রহে সায়ন্ত দাঁড়িয়ে আছে একাই। বরকে দেখে মেহেক জোরে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। সায়ন বেচারা লজ্জাবতী লতানে চুপসে গিয়ে বলল, এই হাফ টিকেট, আস্তে হাঁক দাও তো, এইভাবে জাপটে ধরে মেরে ফেলবে নাকি? মেহেকি উল্টো লজ্জা পেল, বরকে ছেড়ে দিতে দিতে জবাব দিল, ওহ সরি, তুমি তো আবার ফ্রি টিকিট। ফ্রি জিনিস এমনিতেই একটু নাজুক থাকে। যা বদমাইশ। বইয়ের লাগেজ নিয়ে ছেলেটি চলে এলো গাড়ির নিকটে। মেহেকের কৌতূহলী দৃষ্টি চকচকে গাড়িটির পানে। বরের ইশারায় বেচারি উঠে বসলো গাড়িতে। বহুদিন পর বউকে কাছে পেয়ে বেচারা সায়ন্ত পরম খুশি। ধারাহারা এক উচ্ছ্বাস বিস্তৃত হচ্ছে নয়ন বদনে। গাড়ির স্টিয়ারিং ধরে লাজুক নয়নে বার কয়েক তাকালো বউয়ের পানে, যেন আজই প্রথমবার দেখেছে। এটাই প্রথম দৃষ্টি বিনিময়। খানিক বাদেই ওরা ফিরে এলো লন্ডনের বাসায়। আজ অফিস নেই সায়নের। বন্ধু বান্ধব হারিয়ে সানান বড্ড একা, ভীষণ ছন্ন ছাড়া, খুব অসহায়। ছুটির দিন কাটে অনেকটা গৃহবন্দী হয়ে। খুনের অপরাধ বোধ ভেঙে চুরে দিচ্ছে হৃদয়কে। গুপ্ত বেদনার চোরাস্রোতে মন উত্তাল, বড়ই বেসামাল। ইদানিং কথাবার্তাও একদমই সীমিত হয়ে গেছে ছেলেটি। তবুও মেহেকের সাথে সামান্য হাই হ্যালো সেরে নিল। ডাক্তার আন্দালিবের খুশির যেন বাঁধ ভেঙেছে মেয়েটিকে দেখে। মায়া আহমেদ একটা নাইটির সাথে ওড়না পরে এসে দাঁড়িয়েছেন। খুশি কিনা এখনো বোধগম্য হচ্ছে না। কাছে এসে আদেশে সুরে বললেন, শোন, তোর এই পোড়া কপাল নিয়ে ভুলেও এদিক সেদিক বের হবি না, তাহলে কিন্তু আমার ছেলের ইজ্জতের কিচ্ছু থাকবে না। খুশি খুশি মেহেকের বদনখানি ভীষণ মলিন হয়ে গেল ক্ষণিকে। সায়নও সামনে নেই, বইয়ের লাগেজ নিয়ে চলে গেছে নিজ কক্ষে। ডাক্তার আন্দালিব মৌন বদনা মেয়েটিকে ডেকে নিয়েছেন লিভিং রুমে। পাশে বসে কিছুক্ষণ আলাপ করলেন ভদ্রলোক। আলাপ সেরে ঝটপট ফ্রেশ হয়ে নিয়েছে মেয়েটি। এখন আর মেঘমলিন নয় বদনখানি, বরং বেশ তন্মনে ভাব। এরই মাঝে মায়া আহমেদ সবাইকে ডাকলেন ডাইনিং রুমে। সকাল হলো ও মেহেকের আগমন উপলক্ষে বাহারি কিছু খাবার আগেই রেঁধেছেন যত্ন করে। টেবিলে এসে কাহিনী শুরু করলো মেহেক। আশ্চর্যের সুরে সায়নকে প্রশ্ন করলো, রোস্ট, পোলাও, মাংস কেন? এগুলো তো বাঙালি খাবার, আম্মু নিজ হাতে রান্না করেছে তোমার জন্য। সায়ন ঝটপট জবাব দিল বউকে। মেহেকের পাল্টা জবাব, আমি কি পোলাও মাংস খেতে লন্ডনে আসছি নাকি? এসব তো দেশেও পাওয়া যায়। পরে একসময় তোমাকে ব্রিটিশ খাবার খাওয়াবো। না, হবেই না, লন্ডনের খাবারই খাবো। বাংলাদেশি খাবার খেতে এসেছি নাকি লন্ডনে? এগুলো তো দেশে থাকতে কত খেয়েছি। মেহেকের কথা শুনে মায়া আহমেদ চেঁচিয়ে উঠলেন, বেয়াদব মেয়ে, কত কষ্ট করে রান্না করেছি। মেহেকও দ্বিগুণ চেঁচিয়ে নাকশিটকে জবাব দিল, এসবে তো দেশি খাবারের মতো ঘ্রাণও নেই। কত ঘ্রাণ থাকে দেশি খাবারে। এগুলো না দেশি স্বাদের আর না বিদেশি। সায়ন পায়ে চিমটি কেটে ইশারায় থেমে যাবার অনুরোধ করলো বউকে। ওর মা রান্না করেছে নিজ হাতে, কত কষ্ট হয়েছে। মেহেকের কিভাবে নাকশিট কেন কথা বলা উচিত? মায়া আহমেদ ধমকে সুরে মেহেককে বললেন, আমাদের মাধ্যমে বিলাত চোখে দেখছিস, এখান থেকে ব্রিটিশ নিয়ম কানুন কিছু শেখার চিন্তা করিস। এমন বস্তি মার্কা আচার ব্যবহার করে আমাদের মান সম্মান নষ্ট করিস না। আরে আপনি নিজেই তো আছেন গ্রাইমার স্টাইলে ম্যাক্সিতে। আগে নিজে ব্রিটিশ নিয়ম কানুন শেখেন, তারপর না হয় আমাকে বলবেন। মেহেকের প্রতি উত্তর শুনে মায়া আহমেদ বোকা বনে গেছেন। কোনো জবাবই খুঁজে পেলেন না। বউকে থামাতে না পেরে মা ভক্ত সায়ন উঠে গেল টেবিল ছেড়ে। রান্নার বদনাম করলেও মেহেক খেয়েছে কিন্তু ভরপেট। ভোজন বিলাস শেষে ছোট ছোট পায়ে চলে এলো স্বামীর কক্ষে। শয্যাশায়ী সায়ন লাফিয়ে উঠে ধমক দিল,
এইটা কি করছো তুমি? এই সেই আম্মুর সাথে এরকম ব্যবহার কিভাবে করলা? আমার কি দোষ? মামা আমাকে শিখিয়ে দিয়েছে। কি? আব্বু শিখিয়ে দিয়েছে? মামা বলেছে শাশুড়িকে উল্টো ধমক দিবি, নয়তো থাকতে পারবি না আমাদের ফ্যামিলিতে। সায়ন ওর মায়ের সবচেয়ে বাধ্য ছেলে, মায়ের বুদ্ধিতেই তোর সাথে ঝামেলা করতে পারে। প্রথম কয়েকটা দিন মুখে মুখে জবাব দিবি, তাহলে আর মায়া তোকে খোঁজা দিতে আসবে না। আল্লাহ, এত বড় জোট গোপনে পুরো সিনেমা দেখাচ্ছ তোমরা। ফ্রি টিকিটে। যা বদমাইশ। শ্যামবর্ণের মেহেক মৃদু হাসলো, ঠোঁট টিপে সে হাসিতে প্রেমময় দুষ্টুমি ঝরে পড়ছে। হাসির মায়া জেলে দুষ্টুমির ছলে আটকে গেল সায়ান। প্রেমরাঙা খুশির এক মনরাঙা আবেশ এসেছে বেচারার অবাধ্য মনে। আচানক হাত ধরে টান দিল বইয়ের, বউ গিয়ে আছড়ে পড়ল বেচারার প্রশস্ত বুকে। কতদিন পরে দেখা, কত প্রেম ভালোবাসা জমেছে মনের কোণে। সেই প্রেমের ঝড়ে উন্মাতাল প্রেমাতাল ডাক্তার বউকে বুকে রেখে আবেগঘন কণ্ঠে বলল, চালের বস্তার মতো মোটা হয়েছে কিভাবে? এখন তো চালের বস্তা, কয়েকদিন পরে প্রেগনেন্ট হলে চালের ড্রাম হব। এসেই শুরু করে দিয়েছো? বাচ্চা কাচ্চা চিন্তা গেলই না মাথা থেকে। কি করব, শেহের যে জিতে যাচ্ছে। সব কিছুই কফি, হাফ টিকিট একটা। কথাটুকু বলে সায়ন পাশে শুইয়ে দিল বউকে। বউ বেচারির বদনখানি বড্ড লাজুক। সায়ন গাল টেনে আদর করছে আলতো করে। আজ আবার দুজন এসেছে হৃদয়ের কাছে, নিঃশ্বাসে নিবিড় পরশে। ছেলেটি ধীরে ধীরে চুমু এঁকে দিল বউয়ের লাজুক ধরে। বউ বেচারি তো আজ মরছে মরি মরি লাজের ভাজে। লাজুক সায়ন সব লাজ হারিয়েছে বউয়ের দর্শনে। দীর্ঘ বিরহের পর আরো ভালোবাসা, আরো নীলাজ হলো ওরা আজ। উন্মাতাল প্রেমের পরম পরশে ছেলেটি অধর ছুঁয়ে দিল বইয়ের গ্রীবায়। ক্ষণে ক্ষণে উষ্ণ প্রেমের বর্ষণে চুপি চুপি শিখতে হচ্ছে দুজনার হৃদয়ে। চলুক না এমন প্রেম বর্ষণ, আর না সুখ চৈতালি খরা। বিশাল ঘুম শেষে মেহেক শয্যা ত্যাগ করলো বিকেলে। ফ্রেশ হয়ে মুগ্ধ নয়নে এসে দাঁড়িয়েছে বারান্দায়। মায়াবী আলো আধারির খেলা শুরু হয়েছে এই বিশ্ববিখ্যাত শহর জুড়ে। নীল আকাশটা যেন এখানে ভীষণ সুনীল, বড্ড বিশাল। আজ মেয়েটি আকাশও দেখছে অবাক নয়নে। আচানক কারো পায়ের আওয়াজ শুনে কৌতূহলী দৃষ্টি ছড়ালো পশ্চাতে। কক্ষের উন্মুক্ত দ্বারের মাধ্যমে শামসকে দেখতে পেল ডাইনিং রুমে। বারান্দায় আর কালক্ষেপণ করেনি মেয়েটি। কক্ষে সে মুঠোফোনে কল দিল বান্ধবী তরিকে। দেশে অপেক্ষমান মেয়েটি রিসিভ করেছে ক্ষণিকে। ফোন আলাপ করতে করতে ডাইনিং রুমে চলে এলো মেহেক। আচানক চিৎকার করে বলে উঠল, তুই এত স্বার্থপর তরি? তরির নাম শুনে শামস দৃষ্টি ছড়িয়ে তাকায় মলিন বদনে। সানানকে খুনি বলার পর থেকে আর যোগাযোগ হয়নি ওদের মাঝে। দুজনে বজায় রেখেছে সমদূরত্ব, কেউই যোগাযোগ করেনি নিজে থেকে। তরির মা ভীষণ শাসনে রেখেছিল মেয়েকে একদম চোখে চোখে। আজ শামসের পানে চেয়ে মেহেক ওপাশে থাকা বান্ধবীকে বলল, তুই না কথা বলতে চেয়েছিস শামস ভাইয়ার সাথে, এখানেই আছে কিন্তু। মেয়েটি দীর্ঘশ্বাস ছেড়েছে সুদূর থেকে, ভারী কণ্ঠে জবাব দিল, ফোনটা দে ওর কাছে। শামস এড়িয়ে যেতে চায়। আজ ধীরে ধীরে পা বাড়িয়েছে নিজ কক্ষের পানে। পেছন থেকে মেহেক ডেকে বলল, ভাইয়া একটু কথা বলো না। অবনত শিরে শামস এসে মুঠোফোনটি হাতে নিল। হ্যালো বলতে শোনা গেল তরির অভিমানী সুর। একবার তো খোঁজ নিলা না। বড্ড ভারী তরির আওয়াজ, বুকে চেপে রাখা ব্যথারও সুরও ঝরছে। শামসও জবাব দিল শীতল কণ্ঠে আফসোসের সুরে, তুমিও তো খোঁজ নাওনি। পারিনি। খুনির ভাইয়ের সাথে তো তুমি কথাই বলবে না, তোমার মা নাকি নিষেধ করেছে। কিন্তু মন থেকে তো বুঝতে পারছি না। আমিও তো বলেছিলাম তোমার মনকে জিজ্ঞেস করো মন কি চায়। মন তো তোমাকেই চায়। তাহলে এতদিন কেন চাইলো না? মন চেয়েছিল বদ জিনটা নিজেই খোঁজ করুক আমার। ভালোই তো কথা শিখেছ ডাইনি পড়ি। কি ডাইনি পড়ি? ডাইনি না হলে এতদিন কেউ ভুলে থাকে? হাসলো উচ্চস্বরে। বুকে জমানো ব্যথারা হাওয়ায় মিলে গেল সে হাসির পরশে। মেহেককে মুঠোফোন ফিরিয়ে দিতে দিতে শামস বলল, শোনো পড়ি, মেহেক না আরিফেতে আমাদের ফোন আলাপ থেকে প্রেম শিখছে। ওর ফোনটা ফিরিয়ে দিচ্ছি, আমার সেলফোন থেকে কল দিচ্ছি তোমায়। শামসের এহেনো কথায় ভেঙচি কেটে মেহেক ফিরে গেল ফোন নিয়ে। বেচারা আরো আলাপের আশায় নিজের স্মার্টফোন থেকে কল দিল তরিকে। ওপাশ থেকে রিসিভ হতেই অভিমানী সুরে শামস প্রশ্ন করলো, পড়ি এবার বলো, নতুন কাউকে জোগাড় করেছো নাকি? এই বদজিনটাকে তো ভুলতে পারলাম না, নতুন কাউকে জোগাড় করব কিভাবে? এতদিন কিভাবে ভুলে থেকেছো? একটু হলেও তো যোগাযোগ রাখা উচিত ছিল। আম্মু অনেক চোখে চোখে রেখেছে আমায়, স্মার্টফোনটা পর্যন্ত কেড়ে নিয়েছে। সবসময় বলেছে খুনি সানানের ভাইয়ের সাথে কখনোই বিয়ে দেবে না। শামস দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ আবার কথা বলছো কেন আমার সাথে? মন চেয়েছে, স্মার্টফোনটাও দিয়েছে কিছুদিন আগে। আমি নিজেই কল দিতে চেয়েছিলাম, কিন্তু ভাবলাম মেহেক তো লন্ডনে যাবে, মধ্যস্থতা হোক। তাছাড়া এতদিন পরে আমি ফোন দিলে তুমি যদি ইগনোর করো, সে চিন্তাও ছিল। তাই নাকি? এখন আর ভয় নাই।
আম্মু যাই বলুক, আমি তোমাকেই চাই। আচ্ছা, তো আবার আই লাভ ইউ বলে দাও। পরে বলবো। শোনো, অনেক দিনের আদর সোহাগ পাওনা আছে তোমার কাছে, পুষিয়ে দিতে শুরু করো এখন থেকেই। ইস, কত আবদার। এরই মাঝে শামসের ডাক পড়ল সানানের কক্ষ থেকে। তরির ফোন কেটে দিয়ে ছেলেটি ফিরে এসেছে ভাইয়ের কাছে। সানান বিষণ্ণ বদনে একাকী বসে আছে কক্ষে। পরন্ত বিকালে শামস পাশে বসতে মলিন বদনে বলল, আমি না দেশে চলে যেতে চাই। এসব কি বলছো তুমি ভাইয়া? আমার না কিছু ভালো লাগছে না। এভাবে কতদিন লুকিয়ে থাকবো অপরাধী মন নিয়ে? তো আমি দেশে ফিরে আত্মসমর্পণ করব। তোমাকে কখনোই যেতে দেব না আমরা। তুমি গেলে তখন সাতক্ষরের কথাও বলে দেবে পুলিশের কাছে। নিজে তো ঝুলে মরবা, আমাকেও ফাঁসিতে ঝুলতে হবে। না রে, তোর ফাঁসি হোক, আমি চাই না। প্রয়োজনে আমি শুধু রূপম হত্যার কথাই স্বীকার করব। প্রয়োজন নেই দেশে যাবার। একটা কথা বলতে গেলে আরেকটা এমনিতেই চলে আসবে, তাহলে আমার বিরুদ্ধে খুনের মামলা হবে। তোর কিছু হবে না, তোর ক্ষতি হবে এমন কিছুই করব না। আমি শুধু আমারটাই বলবো। আমি যদিও কখনোই বাংলাদেশ ফিরে যাব না, আর তোমাকেও আমার কেউ যেতে দেব না। এসব চিন্তাও করবে না কখনো। সানান চুপটি করে বসিয়েছে। ক্ষণিকের নীরবতা ঘিরে ধরল দুজনকে। ভীষণ বিষণ্ণতা আর অপরাধবোধ সানানের মনে দিনে দিনে প্রগাঢ় হচ্ছে। সে বোধ ধীরে ধীরে। ছেলেটা দেশে ফিরে আসতে চায় স্বেচ্ছায়, কিন্তু পরিবারের কেউই চায় না আত্মসমর্পণ করুক। ওদের নীরবতার মাঝে আচানক শামস বলল, জানো ভাইয়া, একটা কথা তো বলতেই ভুলে গেছি তোমাকে। যে 7 জনকে বোমা মেরে খুন করেছি, ওদেরকে না আমি কোথায় যেন দেখেছিলাম। ওদের তো মুখ ঢাকা ছিল ডাকাতির রাতে। তারপরও মিডিয়ার ওদের ছবি দেখে আমার দুজনকে বেশ পরিচিত মনে হলো। এরই মাঝে শাহের ফোন কল দিয়েছে বড়মশাইকে। সানান ফোন রিসিভ করে শান্ত কণ্ঠে বলল, হ্যালো নাজবধূ। কি অবস্থা আপনাদের এখন? মেহেক কেমন আছে? ভাই ভাবির ফোন আলাপ দেখে শামস প্রস্থান করলো কক্ষ থেকে। সানান ধীর কণ্ঠে বলল, তোমার শরীর এখন কেমন? ভালো। মনটা ভালো? বেশ ফুরফুরে। আপনার? ভালোই। আজ একটা কথা বলি তোমায়। আজব তো, এভাবে অনুমতি কেন নিচ্ছেন? আপনার কণ্ঠটাও কেমন যেন লাগছে। কি হয়েছে বলুন না। সানান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি না আত্মসমর্পণ করতে চাই। মানে আপনি দেশে আসতে চাচ্ছেন? ভীষণ অবাকের সুরে চেঁচিয়ে প্রশ্ন করল শাহের। বিশ্বাস করো রাজবধূ, আমি না ভীষণ মানসিক কষ্টে আছি, আর নিতে পারছি না এসব। অপরাধ বোধ তিলে তিলে শেষ করে দিচ্ছে আমায়। আমি এখন মুক্তি চাই, দাঁড়াতে চাই বিচারের কাঠগড়ায়। আপনি জানেন আপনার ফাঁসি হতে পারে? হোক ফাঁসি, সব নিয়তের উপরে ছেড়ে দিয়েছি। বলেছেন তো আমার জন্য, আমাদের বাচ্চার জন্য অনেক কিছু করবেন, কিছুই তো করলেন না এখনো। এখন উল্টো আত্মসমর্পণ করতে চাচ্ছেন? তোমাদের ভালোর জন্যই চাচ্ছি রাজবধূ। আমার সাথে তোমরা মুক্তি পাবে মানুষের অপবাদ থেকে। আমি তোমার ইজ্জত বাঁচাতে রূপম ভাইকে খুন করেছি। ভাইয়া নিজেও হয়তো অনেক অপরাধী ছিল, আর আমার অপরাধের পরিধি একমাত্র আল্লাহই জানেন। বিচারের কাঠগড়ায় দাঁড়ালে তিনি যা সাজা দেবেন আমি মেনে নেব। না, আপনি দেশে আসতে পারবেন না। জেল ফাঁসি হলে আমি কিভাবে বাঁচবো? শাহের কান্নাজড়িত আওয়াজ তীরের ন্যায় বিদ্ধ করল সানানের বক্ষকে। নির্বাক বেচারা লাজবধূর কণ্ঠে বেদনার আভাসে। বউ বেচারিকে স্বাভাবিক করার অভিপ্রায়ে ছেলেটি ভুল পাল্টে বলল, আরে এদের ব্যাটারি বউ, আমি তো তোমাকে দেখতে আসতে চাই। তাহলে লন্ডনে নেওয়ার ব্যবস্থা করুন না। করব। বউকে না দেখে কি থাকা যায়? কত ঢং। তুমিও ঢং করো। একটা গান শোনাও তো আমায়। আমি গাইতে পারি না, আপনিই গান। সানান ভারী কণ্ঠে ব্যথা ভরা সুরে গেয়ে উঠল। সময়ের পরিক্রমায় জীবনপঞ্জি থেকে মুছে গেছে বেশ কিছুদিন। শাহের প্রেগনেন্সি গড়িয়েছে 9 মাসে। লম্বা মেয়েটি বেশ ভারী এবং গোলগাল। এখন স্বাভাবিকভাবে হাঁটতেও যেন কষ্ট। বাবার ভাড়াকৃত বাসা থেকে আজ মফস্বলের বাড়িতে এসেছে দাদা বাড়িতে। কিছুদিন আগে ওদের বাসা থেকে দাদি ফিরে আসেন এই বাড়িতে। গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধা। একদম জীবন মৃত্যু নিষ্ঠুর সন্ধিক্ষণে বারবার দেখতে চেয়েছেন প্রাণপ্রিয় নাতনিকে। দাদির ডাকে অসুস্থ শরীরে শাহের আগমন ঘটল দাদা বাড়িতে। আরমান আহমেদ নিজেই নিয়ে এসেছেন অসুস্থ মেয়েকে। লন্ডনে আজ সানান সায়নের ছুটি। এই সারাদিনই ছুটি। বহুদিন পর আজ ঘুরতে বেরিয়েছে সানান। একাই ঘর ছেড়েছে ভ্রমণের অভিপ্রায়। বেয়ারা শামস তো সারাক্ষণ এদিক সেদিক থাকে। ছুটির দিনে সায়ন ব্যস্ত অসুস্থ বউয়ের সেবা যত্নে। বেচারি এখন আর দুঃখ নেই চেহারা নিয়ে, আর নেই কোনো অভিযোগও। বাচ্চা কাচ্চার বিচিত্র আবদারও পূর্ণ হবার পথে। বেচারি এখন সন্তান সম্ভবা। প্রাইমারি রিপোর্টে জানা গেল দুটো ভ্রূণ গর্ভে যমজ বেবি কনসেপ্ট করেছে সায়ন। রাত দিন বউকে খেপায়। প্রথম বেবির নাম হবে সিঙ্গেল টিকেট, দ্বিতীয় বেবির নাম হবে ডাবল টিকেট। হাফ টিকেটের বেবি বলে কথা। আজ ঘর ছেড়ে যাবার কয়েক ঘন্টা পরেও সানান ফেরেনি। ডাক্তার আন্দালি বা সায়ন মুঠোফোনে বারবার কল দিচ্ছে ছেলেটিকে, কিন্তু ওর সেলফোন বন্ধ। বিরাট টেনশনের ব্যাপার। বন্ধু মহলের সাথেও ইদানিং একদমই যোগাযোগ নেই সানানের।
তবুও একজন একজন করে সায়ন ফোন দিল বেশ কয়েকজন বন্ধুকে, কিন্তু না, কারোর সাথে যোগাযোগ করেনি। যমজ ভাইটি হসপিটালেও খোঁজ নেওয়া হয়েছে, জরুরি কোনো দরকারে গিয়েছে কিনা সেখানে খোঁজ নিয়ে জানতে পারলো হসপিটালেও যায়নি। এরপর থেকে সতর্ক দৃষ্টি বুলিয়ে যাচ্ছে ব্রিটিশ মিডিয়ায়, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। ধীরে ধীরে পপুলার সব মিডিয়া নিউজ দেখছে, না কোনো অ্যাক্সিডেন্টের খবরও নেই কোথাও। লন্ডনস্থ আত্মীয় স্বজন সবার বাসায় খোঁজ নিয়েছে, 8-10 ঘন্টার চেষ্টাও খোঁজ না পেয়ে পুলিশকে ফোন দিল। পুলিশ মুঠোফোনে ট্র্যাকিং করে জানিয়েছে সানান আন্দালিব ইংল্যান্ডে নেই। চিন্তার চূড়ান্ত ধাপ অতিক্রম করছে ডাক্তার আন্দালিবের পরিবার। সানান কোথায় গিয়েছে, কেন গিয়েছে সেই ভাবনায় বিভোর সবাই। দেশে জানানো হয়নি এসব খবর। প্রেগন্যান্সির শেষ দিনগুলো অতিক্রম করছে সে। স্বামীর নিখোঁজ সংবাদ শুনে পাছে যদি কোনো সমস্যা হয়ে যায় মেয়েটির, এসব ভেবে জানানো হয়নি বেচারিকে। যদিও লন্ডনের বাসা থেকে প্রস্থানকালে সানান ফোন কল দিয়েছিল বউকে, তখন ভীষণ কৌতূহলে জিজ্ঞাসা করেছিল, তুমি কি এখনো দাদা বাড়িতেই আছো লাজবধূ? দাদা বাড়িতেই। বাড়িতেই থাকো আজ তাহলে, ফিরে যেও না কোথাও। হ্যাঁ থাকবো, কিন্তু কেন? সে কথা পরে বলি। কাল বিলম্ব না করে সানান ফোন কেটে দেয়। তখনই দিনভর চেষ্টা করেও সেহেরা রিচ করতে পারেনি বড়মশাইকে। মেহেককে ফোন দিলে বেচারি অভয় দিয়ে বলেছে, শোন, সানান ভাইয়া আজ খেলতে গেছে বন্ধুদের সাথে, তাই মুঠো ফোনটা বন্ধ। খেলা শেষ হবে রাতে, তখনই হয়তো কল দিবে তোকে। বেচারি সাহের তো ভীষণ খুশি। মন খারাপের দিনে বড়মশাই খেলতে গেছে, নিশ্চয়ই স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে। খুশির রুমঝুম ছন্দে হারিয়ে মেয়েটি মুঠোফোন রেখে দেয়। তখনই দাদা বাড়িতে এসে বিভিন্ন ধরনের আলাপচারিতায় মগ্ন সেহের। রাতে ডিনারও সেরেছে একটু দেরি করে। ডিনারের পরে আবার শুরু হয় সুখ দুঃখের গল্প। সব আলাপ সাঙ্গ করে মাত্রই এসেছে বিছানায়, ঘোর লাগা নয়ন দুটো ঘুমের নেশায় মশগুল। হঠাৎ ক্রিঙ্কিং শব্দে বেজে উঠল মুঠোফোন। রিং এসেছে সানানের বাংলাদেশি নাম্বার থেকে। সেহের বিস্ময়ে চমকে যায় ক্ষণিকে, ধরফর করছে বুক। বিস্ময়ে বেসামাল নয়ন উঠে বসে কল রিসিভ করলো দ্রুত হাতে। মুঠোফোনের ওপাশ থেকে ভেসে এলো স্বামীর ধীর কণ্ঠ, কি হলো লাজবধূ? শুয়েছিলাম, কিন্তু বাড়িতেই তো আছো এখনো, তাই না? হ্যাঁ দাদা বাড়িতেই আছি। আপনার ফোনও বন্ধ পেলাম সারাদিন। আর এই বাংলাদেশি নাম্বার থেকে কল দিলেন কি করে? সব বলবো, তার আগে কথা দাও কোনো রিয়্যাক্ট করবে না। বলেন। প্রমিস করো কাঁদবে না, আমার বাচ্চার কোনো ক্ষতি করবে না। ভারী কণ্ঠে ভীষণ বিনীত স্বরে। বুকের ভিতর ধক করে উঠল সেহের। এমন কেন বলছেন আজ? যদি তুমি কথা দাও নিজের প্রতি, আমার বাচ্চার প্রতি কোনো অবিচার করবে না, তাহলে আমি আসবো এখন, এসে চুপি চুপি দেখা করবো তোমার সাথে। কি কি বললেন? দেখা করবেন মানে? কোথায় আপনি এখন? যদি বলি তোমার খুব কাছাকাছি। বাকরুদ্ধ ভাষাহীন। কি ঘটতে যাচ্ছে বেচারির ভাবনার অতীত। তবে নিশ্চিত যে সানান চুপি চুপি উল্টাপাল্টা কিছু করেছে। মেয়েটি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কি করেছেন আপনি বলুন তো? আমি তো কিছু বুঝতে পারছি না। এই তো কান্না করে দিচ্ছ, যাও দেখাই করবো না তোমার সাথে। ঠিক আছে, কাঁদবো না। বলুন না কোথায় আপনি? আমি দেশে এসেছি, তোমার সাথে দেখা করবো কিছুক্ষণের মধ্যে। কি বলছেন আপনি? দেখো হাইপার হবে না একদম, আমি সবকিছু ভেবেচিন্তেই এসেছি। আপনি ধরা খেলে আমার কি হবে? আমাদের বাচ্চাটার কি হবে? একবারও ভেবে দেখেছেন আপনি? সব ভেবেই আমি দেশে এসেছি। একবার জানাতে পারতেন আগে। এমন পাগলামো কেন করলেন? আত্মসমর্পণের কথা বারবার বলেছি সবাইকে, তোমরা কেউ সাপোর্ট করনি আমায়। বিবেকের দংশনে নিরন্তর দগ্ধ আমি, গুপ্ত অনরে তীরে তীরে দগ্ধ। এই জীবনটাকে মেনে নিতে পারছিলাম না আর, তাই ফ্যামিলির কাউকে কিছু না জানিয়ে আমি চলে এসেছি দেশে। শুধু পুলিশকে জানিয়েছি আমি ফিরবো আজ রাতে, ওরা কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করবে আমায়। ভরাট কণ্ঠে হতাশা সুরে জবাব দিল সানান। আত্মসমর্পণের কথা শুনে সেহেরের মুঠোফোন হাতের মুঠোর বাঁধন ছিঁড়ে পড়ে গেছে নিচে। কান্নার আওয়াজে বাবা ছুটে এসেছেন নিজ কক্ষ থেকে। বিছানায় বসেই বুক চেপে অঝরে কাঁদছে মেয়েটি। বাবা এসে বসেছেন পাশে, এক মনে শুনেছেন সব ঘটনা। গত চেষ্টা করেছেন সানানকে দায় মুক্ত করতে, কিন্তু অনেক চাপ এসেছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে। খুনের আসামিকে লন্ডনে পালিয়ে যেতে সাহায্য করে শোকজ খেয়েছেন। ভদ্রলোককে জবাবদিহি করতে হয়েছে বারবার। র্যাবেই আছেন এখনো তিনি। সেখান থেকে রূপম হত্যার মামলা তদন্ত প্রতিবেদনে প্রভাব বিস্তার করতে চেয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি শেষ অবধি। সানানের ফোন আলাপ থেকেই তো পুলিশ জেনেছে খুনের ঘটনা। লাভ হবে কি করে? আজ বাবা সান্ত্বনা দিচ্ছেন দুঃখ কাতর মেয়েকে, প্ল্যান করছেন কি করা যায় নতুন করে। বাবা মেয়ের বিরোহী আলাপের মাঝে নখ হলো বাড়ির মেন গেটে। আর আমান আহমেদ ঘরের দরজা খুলে ছুটে গেছেন সেদিকে। গেট খুলে তাকিয়ে দেখছেন চিপচিপে লম্বা শরীর নিয়ে সানান দাঁড়িয়ে। ভদ্রলোক হাত ধরে দ্রুত টেনে নিয়ে এলেন ভেতরে। গেট বন্ধ করে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে থুতনি ধরে চিৎকার করে বললেন, এটা তুই কি বললি বাপ? কি করলি এটা? কেন ফিরে এলি দেশে? ছলছল নয়নে সানান দাঁড়িয়ে অবনত শিরে, শরীর শুকিয়ে একদম কাটকাট, অনেকটাই হাড্ডিসার। আরমান আহমেদ ভীষণ অনুরোধে সুরে বললেন, বাপ তুই পলাই যা বাপ। সানান নির্বাক নিরুত্তরা। চাচা আবারও অনুরোধ করে বললেন, বাপ আমি নিজে তোকে লুকায় রাখবো, চল আমার সাথে, পালাই যাবি। আর কোনো লুকোচুরি নয় চাচা,
আমি বহু দূর থেকে ধরা দিতে এসেছি। শ্বশুরমশাই তবু অনুরোধের ভঙ্গিতে বেদনাবিধুর সুরে বুঝিয়ে যাচ্ছে না যদি কোনোভাবে লুকিয়ে রাখা যায় আইনের বেড়াজাল থেকে। কে এসেছে বাড়ির তরুণে এটা বুঝতে দেরি হলো না। শহরের বৃষ্টির ন্যায় অশ্রু ঝরাতে ঝরাতে এগিয়ে এসেছে ঘরের দুয়ারে। দীর্ঘ বিরহ, দীর্ঘ সময় আর দীর্ঘ অপেক্ষার পর স্বামীর দেখা পেল। এ দেখায় কোনো সুখ নেই, নেই কোনো ছন্দ, শুধু আছে হাহাকার, বুক ভরা বেদনার হাহাকার আর চিরতরে হারাবার ভয়। আজ শেয়ারকে বুকে যেন কেউ খঞ্জর বিচ্ছে দক্ষ হাতে নিরন্তর গতিতে। আরমান আহমেদ সেখানে দাঁড়িয়ে এখনো বোঝাচ্ছেন সানানকে পালিয়ে যাবার জন্যে, কিন্তু সুদূর বিলেত থেকে ছেলেটি এসেছে বিচারের কাঠগড়ায় দাঁড়াবার তরে। এত সহজে কি পালিয়ে যাবে? শাহের ঘরে সিঁড়ি বেয়ে নামছে, এগিয়ে যেতে চায় স্বামীর কাছে। দেখতে সানানের ঠিক উল্টো মেয়েটি। আগের চেয়ে অনেকটাই মুটিয়ে গেছে প্রেগন্যান্সির কারণে। সানান দৃষ্টি ছড়িয়ে দেখছে না আজ বউকে কেন যেন বড্ড অপরাধবোধ নিজেরই মাঝে। চাচার সামনে এখনো দাঁড়িয়ে অবনত শিরে দাদি মেহেরুন্নেসা চিৎকার করে যাচ্ছেন ভেতর থেকে। কে আসছে? কে আসছে রে? উঠোন থেকে সানান কদম বাড়ালো ঘরের দিকে। শেহরের পানি আসছে বলে আরমান আহমেদ সরে গিয়েছেন উঠোনের কোণে। বেচারি শেহরের আজ বাক নেই, আর নেই কোনো অনুভূতি। নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পাথরের ন্যায় কঠিন শক্ত যেন মেয়েটি। শোকে দুঃখে কান্নায় ভেঙে পড়লে পাছে যদি কোনো ক্ষতি হয়ে যায় গর্ভস্থ শিশুটির, সে খেয়াল আছে বেচারি। শুধু অবাধ্য অশ্রু ঝরছে দু কপল বেয়ে। সানান ধীরে ধীরে কাছে এসে আলিঙ্গন করলো লাজবধূকে। আজ আর লাজ রাঙা নয় তার বধূ, আর নয় লাজ নম্র। বুকে জড়িয়ে রেখে ছেলেটি প্রশ্ন করলো, কেমন আছো রাজবধূ? জবাবও দিতে পারল না শাহের। তার আগে বুক কাঁপিয়ে শব্দ হলো বাড়ির মেন গেটে। বউকে বাহুডোর থেকে মুক্ত করতে করতে সানান বলল, নিশ্চয়ই পুলিশ এসেছে, আমাকে এখনই যেতে হবে রাজবধূ। আরমান আহমেদ দ্রুত উঠোন পেরিয়ে গেট খুলে দিয়েছেন। সত্যি গাড়ি নিয়ে পুলিশ এসেছে সদল বলে। ছেলেটি বইয়ের নিকট থেকে ফিরে এলো দাদির কক্ষে। চমকিত নয়নে দাদি শুধালেন, তুই? কষ্ট লুকিয়ে ছলছল নয়নে হাস্যোজ্জ্বল বদনে সানান জবাব দিল, হ্যাঁ দাদি, পুলিশের সাথে দেখা করতে এসেছি। কি? কি কইলি? সর্বনাশ করছিস তুই? বুক ফাটা আর্তনাদে চিৎকার করলেন বৃদ্ধা। চিন্তা করো না দাদি, দেখবে আমি কদিন পরেই মুক্তি পাবো। সাদেক আহমেদ বেরিয়ে এসেছেন নিজ কক্ষ থেকে। ছোট চাচার সাথে আলাপ সেরে ছেলেটি পা বাড়ালো বইয়ের কক্ষের পানে। শহরের যেন দম বন্ধ হয়ে আসছে। হৃদয় পুড়ছে আজ দাউ দাউ করছে। হৃদয় পুড়ছে আজ দাউ দাউ করে। দুঃখে সুতীব্র অনলে, বুক প্রকম্পিত সীমাহীন বেদনা নিরন্তর শিহরণে। ব্যথা ভরা বুকে পাথরের ন্যায় কঠিন শক্ত হয়ে বসে আছে মেয়েটি। এরই মাঝে সানান ফিরে এলো বইয়ের ঘরে। বুকে জড়ানো তার অসীম ব্যথা, সকল আর্তনাদও লুকিয়েছে লুকায়িত গোপনে। সব ব্যথাকে আড়াল করে সামনে এসে অনুরোধের সুরে বলল, এভাবে ভেঙে পড়ো না রাজবধূ, আমার বেবিটাকে ঠিক রেখো, তুমিও ভালো থেকো। নির্বাক হতবাক শাহের বাক এলো এতক্ষণে হাহাকার জড়ানো কণ্ঠে শুধালো, কেন এমন করলেন আপনি? সব ব্যথা চেপে সানান তাকালো স্বাভাবিক ভঙ্গিতে, নির্বিকার চিত্তে। বইয়ের হাত ধরে বিনীত স্বরে শুধু বলল, আমার যাবার সময় হয়ে গেছে রাজবধূ, কথা দাও, সানান আন্দালিবের বেবির নাম রেখো স্বপ্ন, স্বপ্ন আন্দালিব। সাহের কেঁদে উঠল আরো জোরে, অদ্ভুতভাবে পুরো কক্ষ কাঁপিয়ে দিয়ে। এরই মাঝে পুলিশ ডাক দিল গলা হাঁকিয়ে। বন্দিত্ব আসন্ন, কড়া নাড়ছে জীবন দুয়ারে। ফিরে যেতে হবে এখনই। নিবিড় আলিঙ্গনে সানান চুমু এঁকে দিল বইয়ের ললাটে। এত ভয় কেন রাজবধূ, এত কান্না কেন আজ? বলেছি তো ভালো কিছুই হবে। আরমান আহমেদ চেঁচিয়ে ডাকছেন সানানকে। বুক ভরা ব্যথা নিয়ে বউকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ছেলেটি। আবুজের ন্যায় শহরের হাত টেনে ধরলো পেছন থেকে। আজ যেন বিদায় দিতেও বুক ভেঙে যাচ্ছে। সানান ঘুরে দাঁড়ালো পশ্চাতে, সযত্নে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, মনে মনে এভাবেই হাত ধরে রেখো আমার, দেখবে শীঘ্রই ফিরবো তোমার কাছে। নিজ নয়নের অশ্রু লুকোতে ছেলেটি বেরিয়ে গেল দ্রুত। শাহের এখনো দাঁড়িয়ে পশ্চাতে, মেঘমলিন অশ্রু সজল বদনে। লিভিং রুম থেকে পুলিশ ঝটপট বেরিয়ে এসেছে দোরগোড়ায়। সাদেক আহমেদ, আরমান আহমেদও সেখানেই দাঁড়িয়ে। পুলিশের সাথে ধীরে ধীরে বের হচ্ছে সানান। একবার তাকালো পশ্চাতে, অশ্রু সজল বইয়ের বদনে। নিজের আঁখি জল লুকাতে পারবে না বলে আর ফিরেও দেখল না চেয়ে। পুলিশের গাড়িতে উঠে গেছে আনত বদনে, অবনত শিরে। গাড়ি শাসা করে ছেড়ে দিচ্ছে বাড়ির আঙিনা। শাহের উন্মাদের ন্যায় গিয়ে দাঁড়ালো উন্মুক্ত বাতায়নে। শুধু আরেকটা বার বরকে দেখার অভিপ্রায়। সময় বয়ে যায় সবকিছুকে পেছনে ফেলে, নীরবে নিভৃতে চুপিসারে। সময়ের গতিশীল স্রোতে কেটে গেল বেশ কয়েকটা দিন। আজ বেবি হয়েছে শাহের, ফুটফুটে পুত্র সন্তান। বেচারি কত খুশি পুত্রকে পেয়ে। নাম দিয়েছে স্বপ্ন আন্দালিব। সানান প্রদত্ত নামই রাখলো পরম খুশিতে। দুঃখ এক নীরব ঘাতক, কারো জীবনে একবার এলে ফিরে যেতেই চায় না।
নীরবে নিভৃতে নির্মমভাবে যাতনায় ভরে দেয় জীবনকে। শায়েরের জীবনেও দুঃখ যেন এক নিত্যসঙ্গী, ব্যথা হয়ে জড়িয়ে আছে বুকের মাঝে, হৃদয়ের ছোট্ট কুটুরিতে। এইসব দুঃখ ব্যথা নিয়ে পড়াশোনা আর শিশুপুত্রের মাঝে নিজেকে বাঁচিয়ে রেখেছে মেয়েটি। বাবার সাথে স্বামীর জন্য নিত্য লড়ছে কত শতভাবে, কিন্তু গত মাসে বদলে গেল সব হিসেব, সকল আশা। সারানের সাজা কমানোর জন্য কম চেষ্টা করেননি আরমান আহমেদ, নিরন্তর চেষ্টা চালিয়েছেন ডাক্তার আন্দালিবু, কিন্তু ভাগ্য বড়ই বৈরী। মামলার তদন্ত রিপোর্ট, তথ্য উপাত্ত তো আগেই রেডি ছিল, খুব বেশি বিলম্ব হয়নি বিচারে। গত মাসে রায় হয় রূপম হত্যা মামলার। সানান যাবজ্জীবন কারাভোগের সাজা পেয়েছে। রায়ের পর থেকে শায়েরের জীবন যেন ছন্দহারা, দিশেহারা, পাগলপাড়া। তবুও পুত্রকে মোটেও অবহেলা করছে না মেয়েটি। আজ কক্ষে বসে বেবিটাকে খাবার খাওয়াচ্ছে এক মনে। এরই মাঝে মেয়েকে ডাকতে ডাকতে বাবা আরমান আহমেদ এলেন শায়েরের কক্ষে। পাশে বসে ধীর কণ্ঠে বললেন, জানিস মা, খুব ভালো একটা ছেলে পেয়েছিস। কি বলতে চাচ্ছ আব্বু? সানান এই জীবনে আর কোনো দিন মুক্তি পাবে না। বলেছিলাম কি ওকে ডিভোর্স দিয়ে তোকে অন্য কোনো ছেলের সাথে? না, কখনোই না। তাহলে কয়দিন থাকবি এভাবে? যতদিন বাঁচি। শাহের চেঁচিয়ে জবাব দিল, তুমি ভুলে যেও না আব্বু, সেদিন আমাকে বাঁচাতেই খিলকেত গিয়েছিল ডক্টর সানান। শুনেছি তুমিই নাকি খিলকেতের বাড়ির তথ্য দিয়ে ওনাকে পাঠিয়েছিলে। তো সেদিন হয় তোমার মেয়ে মারা যেত, না হয় ইজ্জত নষ্ট হতো। তোমার মেয়ে এখনো সসম্মানে বেঁচে আছে, আর আমাকে যে বাঁচালো, আমার জন্য খুনের আসামি হলো, তাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে চাচ্ছ? কি করব মা, আমিও একটা সন্তান নিয়ে একা একা কষ্ট করেছি জীবনভর। তোর কষ্ট আর দেখতে ইচ্ছে করে না। দেখো কি হয়। এমনও তো হতে পারে ডক্টর সানান ছাড়া পাবে কোনোভাবে। ওকে কোনোভাবে মুক্ত করা যাবে না রে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।